ডক্টরও বলে গেছে দাদু অনেক চিন্তা করে, তাকে হাসি খুশি রাখতে হবে, না হলে তিনি স্ট্রোক করবেন। আলিফ আবারও কেঁদে বলে, আমার দাদু ছাড়া কেউ নেই, আমার দাদুর কিছু হলে আমি বাঁধবো। প্রিয়ন্তী আলিফের মুখে হাত দিয়ে চেপে ধরে। দাদুর কিছু হবে না। ডিনার করেছো? না, খেতে বসবো। আর তখনই এসব হলো। তুমি খেয়ে নাও, আমি দাদুকে দেখে আসি। প্রিয়ন্তী একটু এগিয়ে গিয়ে কিছু একটা ভাবলো, এরপর ফিরে এলো। ডাইনিং টেবিলে খাবার রাখা ছিল। প্রিয়ন্তী আলিফের হাত ধরে টেবিলে নিয়ে গেল, তারপর নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। যখন প্রিয়ন্তী আলিফের মুখের সামনে খাবার ধরল, তখন আশ্চর্য হয়ে তাকিয়েছিল। এত ভালো কিভাবে হতে পারো তুমি? মনে মনে বলল। প্রিয়ন্তীর এখন কিছুই মাথায় নেই। আলিফ কি করলে একটু ভালো ফিল করবে সেটা নিয়ে ব্যস্ত। ভালোবাসে এমনই, প্রিয়জনের বিপদে রাগ, মান, অভিমান, কষ্ট সব ভুলে যায় অপর প্রান্তের মানুষটি। উদ্দেশ্য তখন একটাই হয়, প্রিয়জনকে নিজের সর্বস্ব দিয়ে পাশে থাকা। দাদু ওপরে দাঁড়িয়ে প্রিয়ন্তী আলিফকে দেখছে লুকিয়ে, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে ওদের একসাথে দেখে। খাবার শেষ হলে প্রিয়ন্তী আলিফকে সাথে নিয়েই দাদুর কাছে যায়। তুমি উঠেছো কেন দাদু? ভালো লাগছিল না। ডক্টর কি ঔষধ দিল, ঘুমিয়ে আসলো না? দিদিমণি, তুমি এসেছো? দাদুটা আমাকে দেখতে চেয়েছে, না এসে পারি বলো? তাহলে তুমি এখানে চলে আসছো না কেন? আমার একদম ভালো লাগছে না, সারা দিন একা একা। এখন তো তুমি আমার নাত বউ, তাহলে চলে এসো প্লিজ। প্রিয়ন্তী আলিফের দিকে তাকালো। দাদু তুমি এখন রেস্ট করো, প্রিয়ন্তীকে বাসায় যেতে হবে, অনেক রাত হলো। ঠিক আছে, তবে সকালে নিয়ে আসবি গিয়ে আবার, ঠিক আছে? ঠিক আছে দাদু, শুয়ে পড়ো। প্রিয়ন্তী যাবার আগে দাদুকে শুয়ে গায়ে চাদর টেনে দিয়ে বের হলো। আমি ড্রাইভ করছি, তুমি গাড়িতে ওঠো। থ্যাঙ্কস ফর ওয়ারিং, বাট আই উইল ম্যানেজ। একা যাবে? রাত 2টা বাজে প্রায়। সমস্যা নেই। তুমি কি একেবারে আসবে? দাদুর জন্য আসতে পারো না? এমনিতেই তো 6 মাস থাকতে হবে আপনার বাড়ি, আর আমার জন্য যদি দাদু সুস্থ হয়ে ওঠে তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। ঠিক আছে, আমি কাল চলে আসবো। আলিফ প্রচুর খুশি হলেও প্রিয়ন্তীকে দেখাচ্ছে না। প্রিয়ন্তী একবার ওকে জড়িয়ে ধরুক মনটা খুব করে চাইছে। মুখটা কালো করে দাঁড়িয়ে রইল আলিফ। প্রিয়ন্তী আচমকা এসে আলিফের হাত দুটো সরিয়ে জড়িয়ে ধরে। একদম চিন্তা করো না, দাদু ঠিক হয়ে যাবে, আমি আছি তো। আলিফও প্রিয়ন্তীকে শক্ত করে দুহাতে আগলে ধরে ওর মাথায় চুমু খায়। সাবধানে যেও, আর সকালে ভার্সিটিতে যাওয়ার আগেই এসে পড়ো, ঠিক আছে? তুমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আসি। প্রিয়ন্তী দ্রুত গাড়িতে উঠে পড়ে। আজ এত বেশি আনন্দ লাগছে। আলিফ এই পুরোটা সময় একদম অন্যরকম ছিল। যতই খারাপ ব্যবহার করুক, এই সময়টুকু মনে হচ্ছিল আমি ওর সবচেয়ে আপন, যাকে আঁকড়ে ধরে সব দুঃখ পোহাতে পারে। আলিফের এত সময় কিছুই মনে ছিল না। ফোনে রিং আসা, স্ক্রিনের নাম্বার দেখে বুক কেঁপে ওঠে। এই মেয়েটা এত বেহায়া কি করে হতে পারে বুঝি না আমি। এটা বেহায়া না, এটা ভালোবাসা। দেখ, দাদুর সুস্থতার জন্য এখন প্রিয়ন্তীকে আমার দরকার, তাই ওর সাথে এখন খারাপ আচরণ করা যাবে না। আর ভুলে যাস না, দাদুর কিছু হলে ক্ষতিটা তোরই বেশি। বাচ্চা গেল। কেন কষ্ট দিচ্ছ আমার ছেলেটাকে? আমরা যা পেয়েছি তার থেকে শতগুণ বেশি কষ্ট দিয়ে মারবো তোদের। সবার আগে তোদের বুকের মানিককে মারবো। ও প্রিয়ন্তীকে এত ভালোবাসে, ওকে না পেলে এমনিতেই মরে যাবে। আল্লাহ বিচার করবে তোদের। চুপ বুড়ো, একদম পুঁতে ফেলবো মাটিতে। রায়হান অবন্তীকে কল দিচ্ছে। অবন্তী ঘুম থেকে লাফিয়ে উঠল। ঘুমোচ্ছিলে? সত্যি? ঘোড়ার আন্ডা, এত রাতে অবশ্যই ঘুমাচ্ছিলাম। কল দিয়েছেন কেন বলুন? ঘুম আসছিল না তাই। আমার ঘুম ভাঙালেন? আজব তো। এই ঘুমান আপনি, বাই। ফোন রেখে বন্ধ করে দিল। যা, ফোনটাই বন্ধ করে দিল। একটু রোমান্টিক না মেয়েটা। ধুর, ঘুমাই আমি, ছাতা। আলিফ প্রিয়ন্তী এক নতুন সকালের আশায় ঘুমিয়ে পড়ে। হয়তো কাল থেকে বদলে যাবে সবকিছু। পরদিন সকালে প্রিয়ন্তী নাস্তা করে মরিয়ম নানুকে বলে বের হয়ে যায় বাসা থেকে। আলিফ দাদু অপেক্ষা করে আছে, আর ব্রাউনি তো একদম গেটে বসে আছে যখন শুনেছে প্রিয়ন্তী আসবে। প্রিয়ন্তীর গাড়ি ঢুকতে দেখেই ব্রাউনি দুপায়ে দাঁড়িয়ে লাফানো শুরু করে। প্রিয়ন্তী দরজায় আসতে লাফিয়ে কোলে উঠে পড়ে। ওই তো আমার ঘরের লক্ষ্মী এসে গেছে। প্রিয়ন্তী ব্রাউনিকে আদর করে দিয়ে দাদুর পায়ে হাত দিয়ে সালাম করে। আজ প্রথম করলে বলে কিছু বললাম না, তবে আর কখনো কারো পায়ে হাত দিবে না। তুমি হলে আমাদের মাথার মণি, বুঝছো? প্রিয়ন্তী হেসে দেয়। দাদু আবারও বলে,
আলিফ, ওকে নিয়ে যা রুমে। আলিফ প্রিয়ন্তীকে রুমে নিয়ে যেতে চাইলে প্রিয়ন্তী বলে, আমার ক্লাসে দেরি হচ্ছে, পরে এসে দেখি। চলো আমিও যাব। প্রিয়ন্তীকে নিয়ে ভার্সিটিতে যায় আলিফ। সবাই ওদের একসাথে দেখে কানা ঘোষা শুরু করে দেয়। কি রে, এত কিছুর পর টোনাটুনি এক জায়গায়? ডটটা তো আমারই। প্রিয়ন্তী লজ্জা পেয়ে চলে যায় ক্লাসে। দোস্ত, কাহিনী কি? প্রিয়ন্তী সবকিছু বলার পর অবন্তী শুনে রেগে যায়। বললো আর চলে গেলি? সব ভুলে গেছিস? সবকিছুর ওপর আমি ওকে ভালোবাসি। বড় নিজেই যেচে এসেছে, আমি চাইনি নিজে থেকে। 6 মাস পর ডিভোর্স হবে, আমি চলে যাব অদূর দূরে সবকিছু ছেড়ে। অবন্তী আর কিছু বলতে পারে না। স্যার এসে পড়ে। প্রিয়ন্তী আর অফিসে কাজের সার্কুলারটা ভার্সিটিতে দেয়। যাদের অনার্স শেষ তারাও ওইটা করতে পারে, যেন মাস্টার্সের পরপরই জয়েন করতে পারে। প্রিয়ন্তীকে প্রিন্সিপাল ধন্যবাদ দেয় এত সুন্দর উদ্যোগের জন্য। ক্লাস শেষে প্রিয়ন্তীকে আলিফ সাথে করে নিয়ে যায় বাসায়। ওকে সবাই খুব পছন্দ করছে। লাঞ্চের সময় আলিফের মা এসে শ্বশুরকে বকাঝকা করতে থাকে, কেন নিজের যত্ন নেয় না। ভারী মিষ্টি মেয়ে তো। এটা কে আলিফ? মিসেস আলিফ। তুমি নিয়ে কবে করলে? বৌমা, আমি সব বলছি, এখন বসো, খাবার খাও আমাদের সাথে। আলিফের মা খুঁটিয়ে খুঁটিয়ে প্রিয়ন্তীকে দেখছে। একবার তাকালে চোখ ফেরানো যায় না। এর জন্যই ছেলের এত পছন্দ মেয়েটাকে। প্রিয়ন্তী রুমের মধ্যে ড্রেস চেঞ্জ করছিল। আলিফ এসে পড়ে। প্রিয়ন্তীর খেয়ালই নেই এটা ওর বাড়ি না, তাই ডোর লক করেনি। আর আলিফের খেয়াল নেই প্রিয়ন্তী রুমে আছে, তাই ডোর নক না করেই ঢুকে গেছে। সরি। সমস্যা নেই, আমারই দোষ। শোনো, এখানে এভাবে চেঞ্জ করবে না। আমি থাকি বা না থাকি ওয়াশরুমে যাবে, ঠিক আছে? বলে চলে গেল ওয়াশরুমে। আলিফ কল দিল তাকে। দেখো, আমি এখন রুমে একা থাকি না। স্পিকার থাক, কিন্তু সিসি ক্যামেরাটা বেডরুম থেকে সরাতে হবে। আলিফের আম্মু হঠাৎ করেই রেখেছে আলাদাভাবে আলিফকে। আচ্ছা, তোর বাবার কোনো খোঁজ পাচ্ছি না কিছুদিন হলো। যদিও একসাথে থাকি না, তবুও মাঝে মাঝে নিজে থেকেই খোঁজ নিত। ফোনটাও বন্ধ। আলিফ নিচের দিকে তাকিয়ে বলল, ড্যাড শিপে আছে, বিজনেস ট্রিপে। আরো বেশ কিছুদিন থাকবে। ওখানে নেটওয়ার্ক পায় না, মাঝ সমুদ্রে আছে। আমাকে জানিয়েছিল তাও 1 সপ্তাহ আগে। ও আচ্ছা বাবা, যাও, প্রিয়ন্তীকে সময় দাও। আলিফ ওর মায়ের পায়ের কাছে বসে বলল, প্রিয়ন্তীকে তোমার পছন্দ হয়েছে? অনেক ভালো লেগেছে। আমার ভালো না লাগলেও বলতাম ভালো, কারণ তোমার পছন্দেই আসল। সারা জীবন তুমি থাকবে তার সাথে। তবে একটা কথা বলবো, শুধু অর্থের পেছনে ছোটো না, তাহলে আমাদের মতো তোমাদেরও কপাল পড়বে। আলিফ হেসে বের হয়ে আসে। আমি প্রিয়ন্তীকে হারাতে পারবো না। একটা রিস্ক তো নিতেই হবে আমাকে, শুধুমাত্র তোমার জন্য। ভালোবাসা। আলিফের মা প্রিয়ন্তীর জন্য নিজ হাতে পায়েস রান্না করেছে। নতুন বউ প্রথম বাড়িতে এসেছে। আলিফের বাবা ফিরলে বড় করে অনুষ্ঠান করবে। প্রিয়ন্তী মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ে। তা তো সম্ভবই না, মাত্র 6 মাস। একদিকে বেশ ভালোই হয়েছে। এবারে এসে প্রিয়ন্তীর মনে হচ্ছে নতুন মা পেয়েছে একটি। তাছাড়া প্রিয়ন্তী এতিম শুনে আলিফের মা একটু বেশি করেই ভালোবাসেন ওকে। সন্ধ্যার দিকে আলিফের বারান্দার জন্য একটা দোলনা নিয়ে আসে। আলিফের মা আলিফকে বলে, প্রিয়ন্তী, তুই ঠিক মেয়েটাকেই পছন্দ করেছিস। প্রিয়ন্তী ওদের মা ছেলের কথা বুঝতে না পেরে ফেলফেল করে তাকিয়ে থাকে শুধু। অনেকদিন পর বাড়িতে সবাই একসাথে, শুধু আলিফের বাবার অভাব। আলিফ খুব বেশি মিস করছে বাবাকে, না জানি কেমন আছে। রাতে শোয়ার সময় প্রিয়ন্তী দোলনায় বসে আছে। এমন ভাবে বসেছে মনে হচ্ছে আজ উঠবেই না। ঘুমোবে না? দোলনাটা এত বড়, আমি এখানেই শুয়ে পড়ি, সমস্যা নেই। দেখো, আমার বেডটা কিন্তু অনেক বড়, মাঝে বর্ডার দিয়ে শুতে পারবে। তাই চলে এসো, মশার সাথে রাতকা। প্রস্তাবটা মন্দ নয়, এমনিতেই মশা কামড়াচ্ছে, তাই প্রিয়ন্তী চুপচাপ শুয়ে পড়ে। আজ প্রিয়ন্তী দেওয়াল টপকে আর যায়নি ওপাশে নিষিদ্ধ মানুষটির কাছে। হয়তো অন্তরের অন্তঃস্থল পর্যন্ত জেনে গেছে মানুষটি তার আপন নয়। তবে আলিফ খুব করে চেয়েছিল একটিবার ভুল করে প্রিয়ন্তী চলে আসুক। সব চাওয়া তার পূর্ণতা পায় না যদি তাতে প্রাণ না থাকে। সকালে আলিফ ভেবেছিল প্রিয়ন্তীকে ঘুম ভেঙে তার বুকে পাবে, কিন্তু না, ও তো বিছানাতেই নেই। খুঁজে দেখলো মায়ের সাথে রান্নাঘরে সাহায্য করছে। এই সময়ের মেয়ে এত কাজ পারে, ভাবতেই অবাক লাগে। প্রিয়ন্তী হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে, কোমরে বাঁধা প্যাচ দিয়ে কাজ করছে। একদম পাকা গৃহিণী মনে হচ্ছে। একটু পরপর অভদ্র চুলগুলো সামনে চলে আসছে। মানা থাকলে হয়তো আলিফ গিয়ে চুলগুলো মুখ থেকে সরিয়ে কানে গুজে দিত। একধানে আলিফ তাকিয়ে দেখছে। ব্রাউনি এসে আলিফের পা ঘেঁষে বসলো।
আলিফ ওকে কোলে নিয়ে রুমে চলে গেল। অবন্তী প্রিয়ন্তীকে দেখতে আসে বিকেলের দিক। যদি কোনো ঝামেলা দেখে তাহলে সোজা নিয়ে যাবে এখান থেকে। রায়হান, নিনিতা আপু ও এসেছে সাথে। প্রিয়ন্তীকে আলাদা করে নিয়ে মিটিং করছে অবন্তী। খুবই গম্ভীর মুডে আছে। অবন্তী প্রাণোচ্ছল থাকে সব সময়, কিন্তু রেগে গেলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। ওর নীরবতা বেশি করে ভাবায়। প্রিয়ন্তী চুপ করে বসে আছে আবহাওয়া খারাপ দেখে। অবন্তী কোমরে হাত গুজে একের পর এক প্রশ্ন করতে থাকে। তোর ওপর ওরা অত্যাচার করছে না তো? শাশুড়ি কষ্ট দিচ্ছে? তোর সাথে ভালো ব্যবহার করে? এই আলিফ ভাইয়া প্রথম রাতেই স্বামীর অধিকার খাটাতে আসেনি তো? তোকে মেরেছে নাকি? দেখি দেখি। প্রিয়ন্তী অবন্তীর এসব কথা শুনে ফিক করে হেসে দেয়। এগুলো কি বলছিস তুই? সব তোর হিন্দি সিরিয়াল দেখার ফল। আমি একদমই মজা করার মুডে নেই। আরে ধুর, এসব কিছুই হয়নি। উল্টা এত এত আদর দিচ্ছে সবাই, কি আর বলবো। আর ভাইয়া? এবার প্রিয়ন্তীর মুখটা কালো হয়ে যায়। প্লিজ বাদ দে না, ওর থেকে কিছু আর আশা করি না। মন খারাপ করে দোলনায় বসে দোল খেতে খেতে বলতে থাকে প্রিয়ন্তী। জানিস, আর একটা মুহূর্ত বাঁচতে মন চায় না। খুব করে ইচ্ছে করে আকাশের ওই সন্ধ্যা তারাটার কাছে চলে যেতে। এত দুঃখ কষ্ট আর ভালো লাগে না। আমার ঝুলিতেই এত কষ্ট কেন? কিন্তু আবার যখন ভাবি, দুঃখ তো চিরস্থায়ী না। দুঃখ আমাদের জীবনে ঠিক সহিংস কালো মেঘের মতো, যা চিরস্থায়ী নয়। আমার জীবনেও নতুন রবি উঠবে, ভোরের সোনালী মিষ্টি রোদের মতো আমার জীবনও আনন্দ সুখে ভরে উঠবে একদিন। অবন্তীর এই কথাগুলোর উত্তর জানা নেই, শুধু নীরব হয়ে শুনল। এদিকে অবন্তী অন্তর বাসায় নেই। নওরিন ইংরেজিতে কি যেন বলছে, বারবার অবন্তীর আম্মুকে তিনি বুঝতে পারছেন না। তারপর নওরিন গুগল ট্রান্সলেটে গিয়ে ওর কথাগুলোর বাংলা করে শুনিয়ে দেয়। অবন্তীর আম্মু অন্তরকে কল দিয়ে নওরিনকে ফোন ধরিয়ে দেয় আর ইশারায় বলে ওকে জিজ্ঞেস করো। You didn't know how special you are in my life. I think I'm fallen you. Do you want to be mine forever? অন্তর টাসকে খেয়ে ফোন কেটে দেয়। হার্টবিট ফাস্ট হচ্ছে, মনে হচ্ছে হার্ট বেরিয়ে আসবে এক্ষুনি। 15 দিন পর অন্তর বাসায় ফিরবে, তখন ভেবে দেখবে কি করবে। প্রিয়ন্তীর ভার্সিটি প্রোগ্রামটা আজকে। সবাই শাড়ি আর পাঞ্জাবি পরেছে বিভিন্ন রঙের। প্রিয়ন্তী একটা সাদা শাড়ি পরেছে কুচি দিয়ে, চুলে খোপা করে তাতে সাদা গোলাপ গুজেছে। টোটাল লাল লিপস্টিক আলেপকে প্রচুর টানছে, তবে টানলেই তো আর যাওয়া যাবে না, পথটা তো নিজেই বন্ধ করেছে। প্রিয়ন্তী কবিতা আবৃত্তি করতে স্টেজে উঠল। রোজ মরছি, হুটহাট কারণে বা অকারণেও। ভালোবেসে মরছি, অবহেলায় মরছি, মরছি প্রতারণায়। আমি মানুষের মাঝে থেকে হাসি মুখে মরছি, বাকিটা ভীষণ একাকিত্বে। সত্যটা জেনে কিংবা মিথ্যেকে ভেবে মরতে না পেরে মরছি, আঁকড়ে ধরতে না পেরে মরছি। ফিরে আসা দিনগুলোর জন্য মরছি, ছেড়ে যাওয়া মানুষটার জন্য মরছি। চোখের সামনে যে মানুষটা ঠকছে তাকে সত্য না বলতে পেরে মরছি, যে ঠকাচ্ছে তাকে বাধা দিতে না পেরে মরছি। বেঁচে থাকার ভীষণ কষ্টে মরছি, চাপা চিৎকারে মরছি, অধিকারহীনতায় মরছি, ছেড়ে যেতে না পেরে মরছি। মরছি তবুও বেঁচে আছি, থাকতে হয়, উপায় নেই। রোজ তোমার আত্মা মরে যাক, দেহ মরলেই মহাপাপ। কবিতা শোনা প্রতিটি লোকের চোখে পানি, কারণ এর লাইনগুলো প্রিয়ন্তীর সহ সকল মানুষের না বলা লুকিয়ে রাখা কষ্টের প্রতিচ্ছবি। আলিফ কাঁদছে প্রিয়ন্তীর কষ্টে, ওকে কষ্ট দেওয়ার দোষে। এখন আলিফের গান গাওয়ার পালা। গিটারটা নিয়ে স্টেজে গেল। লাইটস অফ হলো। এখন লাইট শুধু প্রিয়ন্তী আর আলিফের ওপর। চোখ বুজে গাওয়া শুরু করলো। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনো ভাবে ফেরাতে। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনো ভাবে ফেরাতে। আমার মন তোমার মনের পাড়ায়, বোকা শোকা হয়ে আড়ালে আবডালে দাঁড়ায়। তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ, কষ্টের বোঝা বেড়ে যাচ্ছে ক্রমশ। আজ প্রিয়ন্তী আলিফের গাওয়া গানের প্রতিটি লাইন খুব মনোযোগ দিয়ে শুনেছে। ওর প্রতি তীব্র চাপা অভিমান থাকার পরও আজ মনে হচ্ছে আলিফ কোনো বিপদে আছে। আলিফ গান শেষ করে সোজা বাসায় চলে যায়। প্রিয়ন্তীও পিছু পিছু চলে আসে। বেডরুমের ড্রেসিং টেবিলের সামনে আয়নার দিকে তাকিয়ে সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে আলিফ। প্রিয়ন্তী পেছন থেকে বলে উঠলে, কি হয়েছে? কেন করেছো? আমি কিছু জানতে চাইবো না, শুধু একটা কথা বলতে, আমাকে ভালোবাসো তুমি? আলিফ দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি না। আর কতবার বললে বিশ্বাস করবে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর কোনো দিন ফিরবো না আলিফ, আর কোনো দিন না। আলিফের বুকে মোচড় দিয়ে ওঠে। সামনে একটা সাইন পেন পড়েছিল। এই রুমে ছিছি ক্যামেরা নেই, মনে পড়ে যায়। সাথে সাথেই ডেকে ওঠে, প্রিয়ন্তী। প্রিয়ন্তী ফিরে দাঁড়ায় আলিফের দিকে। আলিফ ইশারা করে আয়নার দিকে তাকিয়ে থাকতে আর মুখে বলতে থাকে, আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু দাদুর জন্য আর এই বিয়ের ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য তোমাকে 6 মাস থাকতেই হবে আমার সাথে। এই কথাগুলো শুনে অজানা লোকটির শান্তির হাসি হাসে। আলিফ আয়না থেকে সরে দাঁড়ায়। প্রিয়ন্তীর দিকে ফিরে ইশারায় চুপ করে আয়নার লেখা পড়তে বলে সরে দাঁড়ায় আয়নার লেখা। I love you, প্রিয়ন্তী, প্লিজ ডোন্ট লিভ মি। প্রিয়ন্তী অস্ত্রভরা চোখে আলিফের দিকে তাকায়। আলিফ দুহাত মেলে ইশারা দিতেই প্রিয়ন্তী ঝাঁপিয়ে পড়ে আলিফের বুকে। চোখের পানি মুছতে প্রিয়ন্তী বলে, ঠিক আছে, শুধুমাত্র 6 মাস, তারপর আর আমাকে আপনার সহ্য করতে হবে না। আলিফ চোখ মেরে দেয়। প্রিয়ন্তী হেসে আবারও লেপটে যায় আলিফের সাথে। অন্তর কারোর সাথে মিটিং করছে। As soon as possible, I want that complete. তারপর ওকে নিচের হাতে জবাই করব আমি। আমার কলিজায় হাত দেওয়ার শাস্তি তো পেতেই হবে। No problem, sir. We are very near of our goal. Maybe we will catch tomorrow the criminal. অন্তর বিজয়ের আগ মুহূর্তের হাসি দেয়। অবন্তীকে ওর মা নরিনের করা কাহিনীর কাজের কথা বলছে আর হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। মা, আমি প্রিয়ন্তীর কাছে গেলাম, ওকেও সব বলি গিয়ে। রায়হান কল দিয়েছে। কি করো? প্রিয়ন্তীর কাছে যাব। আমি আর নিনিতাও যাচ্ছি, তাহলে দেখা হচ্ছে। আলিফ বাইরে গিয়েছে, তাই প্রিয়ন্তী ওর সুখটা একা উপভোগ করার জন্য ছাদে গেল। মনটা অনেক শান্তিতে ভরে আছে। তখন আলিফের মা এলো হাতে আমের আচার নিয়ে। বৌমা, মা আপনি? আমের আচার করেছিলাম, রুমে নিয়ে গিয়ে দেখি তুমি নেই, এর জন্য এখানেই আনলাম। খেয়ে দেখো তো কেমন হয়েছে। ওয়াও, দেখে তো টেস্টি লাগছে। আচ্ছা, তুমি খেয়ে নিও, আমি গেলাম। প্রিয়ন্তীর আমের আচার অনেক পছন্দের। ও অনেক আয়েশ করেই খাচ্ছে। পেছনে যে আলিফ, রায়হান, নিনিতা, অবন্তী দাঁড়িয়ে আছে খেয়ালই করেনি। প্রিয়ন্তী নিজের পেটে হাত রেখে বলল, এখানে এত এত কথা জমে আছে, কখন বলবো তোমাকে আলিফ? ওরা দূরে দাঁড়ানো, তাই কথা শুনতে পারেনি, কিন্তু বাকিরা আলিফের দিকে তাকিয়ে আছে রাগের চোখে। শালা বউয়ের সাথে এত ঝগড়া তোর, আবার এই কাজ কখন করলি? তলে তলে টেম্পো চালাওয়ার আমরা বললে হরতাল, তাই না? শয়তান, মিষ্টি আন তাড়াতাড়ি। দোস্ত, তুই আমাকে কিছুই বললি না, আর প্রেগনেন্ট হয়ে গেলি। প্রিয়ন্তী ভেবাচাকা খেয়ে তাকালো পেছনে। এই কি বলিস তোরা? প্রিয়ন্তী কিছু বলো না কেন? আরে তোমরা যা ভাবছো তা না, মা দিয়ে গেল আচার, তাই খাচ্ছি। কি আবল তাবল বলো? ও তাই বল, আমরা তো 2 লাইন বেশি বুঝিস। 6 মাস পর হয়ে যাবে ডিভোর্স, আর ওর বাচ্চা পেটে নিয়ে আমি বিপদে পড়বো নাকি? আলিফের দিকে বাঁকা চোখে তাকায়। প্রিয়ন্তীর এই কথায় সবার মন খারাপ হলেও আলিফ মনে মনে হাসে। সেটা সময় হলেই দেখা যাবে। প্রিয়ন্তী সুর তুলে গান গেয়ে ওঠে আলিফের দিকে তাকিয়ে। প্রিয়ন্তী চোখ নামিয়ে নেয়। দোস্ত মেরি জান, একাই আচার খাবি? আচ্ছা চল, তুই সবার জন্য নিয়ে আসি। অবন্তী প্রিয়ন্তীর নিচে নামতে নিনিতা আলিফের পিঠে দুম করে কেল বসিয়ে দেয়। ওদিকে সব ফেলে চলে এলি কেন? কাজ করতে করতে শেষ আমরা। ভালো লাগছিল না কিছু। চল ট্যুর দেই, আর তোর হানিমুনও সারা হয়ে যাবে। কি বলিস? কিছুদিন পর পরীক্ষা, সেমিস্টার ফাইনাল, মাথায় আছে? মনেই তো নেই।
প্রচুর পড়া নিয়ে টেনশন করতে হবে এখন থেকেই, কিন্তু পড়বো পরীক্ষার আগের দিন রাতেই। নিনিতা রায়হানের কান টেনে ধরে বলল, গতবার টিটিপি টেনে টুনে পাশ করেছিস, এবারও পরীক্ষা খারাপ হলে অবন্তীর সাথে তোর প্রেম জমার আগে ঘেটে ঘ করে দিব। না 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 না, কাল থেকেই পড়তে বসবো। জায়গায় মতো টান পড়েছে। সবাই হেসে দিল। এত হাসি কোথায় পেলে? পেটের ভিতর থেকে। আচার খাবে কে কে? আমি সবার আগে। আমাকে কিন্তু বেশি করে দিবা ভাবি। কেন, আপনি কি বাবা হতে চলেছেন? তুমি চাইলে তাও হয়ে যাবো তাড়াতাড়ি। অবন্তী চোখ বড় বড় করে তাকিয়ে বলে, কে? আর রায়হান হেসে বলে, বলছিলাম তুমি চাইলে তাড়াতাড়ি শুভ কাজ সেরে বাবা হয়ে যেতাম আর কি। আমার চাওয়া লাগবে কেন? ওদাই আচার খাও। নিনিতা খিলখিল করে হেসে বলল, লোল বন্ধু। আরে 4 জন এসেছে বলাই হলো না। জানিস নয়ন আপু আম্মুকে গিয়ে বলেছে সে অন্তর ভাইয়াকে পছন্দ করে, বিয়ে করতে চায়। কি? তারপর? আম্মু চালাকি করে ভাইয়াকে কল দিয়ে বলতে বলেছে। ভাইয়া কিছু না বলে ফোন কেটে দিয়েছে, এখনো ফোন বন্ধ। ভাইয়া রাজি হলে তো তাড়াতাড়ি বিয়ে হবে রে। ইয়াহু। নওরিন কে? ভাইয়ার বন্ধুর বোন। তোমার ভাইয়াকে দেখলে তো ভয় করে, এই মেয়ের কলিজা আছে। বিদেশি তো, একে বিয়ে করলে আমুর ইংরেজিতে কথা বলা শেখা লাগবে, মাস্ট। বাংলা পারে না? একদমই বোঝে না। ভালো তো, বাঙালি না? বাঙালি, তবে ছোট থেকেই দেশের বাইরে ছিল ওর জন্য। রায়হান আর আলিফ নিনিতার দিকে তাকিয়েছে। ওরা ভালো নাকি খারাপ লাগছে ঠিক বুঝতে পারছে না। কষ্ট পাবার তো কথা, কারণ নিনিতা অন্তর ভাইয়াকে মনে হয় পছন্দ করে। বাসা থেকে কল দিচ্ছে, যেতে হবে রে আমার। রায়হান যাবি এখন? হ্যাঁ চল। সবাই চলে যাচ্ছ? কাল তো দেখা হবে ক্যাম্পাসে মেরি জান। আর এই নে তোর মোস্ট ফেভারিট ড্রাই ফ্রুটস এন্ড চকলেটস, আম্মু দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ টু আন্টি, তারে বলে দিও। শাকচুন্নি একটা। গেলাম আমি। আসুন, কাল আমার জন্য মাটন বিরিয়ানি নিয়ে আসবি। তোমরা থাকো না, আজ রাতে ডিনার করে যেও। না ভাবি, আজ সময় হবে না, তবে তাড়াতাড়ি আসবো। কবজি ডুবিয়ে খাবো তখন। সবাই চলে গেল। রাতে খাবার সময় আলিফ খাবে না বলে রুমে গিয়ে শুয়ে পড়ে। প্রিয়ন্তী সবাইকে খাবার খাইয়ে আলিফের জন্য রুমে নিয়ে যায়। প্রিয়ন্তী আলিফের গালে হাত রেখে ডাক দেয়, খাবারটা খেয়ে নিন, শরীর খারাপ করবে। তোমাকে বলেছি খাবার আনতে, চত্ব সব নিয়ে যাও এখান থেকে। প্রিয়ন্তী ঘাবড়ে যায় আলিফের এমন করায়। আলিফ উঠে বসে ইশারায় বলে খাইয়ে দিতে। প্রিয়ন্তী হাত ছেড়ে বাঁচে। ভয় পেয়ে গিয়েছিল হয়তো আবারও আলিফ বদলে গিয়েছে। প্রিয়ন্তী মুস্কি হেসে আলিফের গাল টেনে দেয়। মা বাবা জন্মের সময় মুখে মধু দেয়নি? এক লোকমা খাবার মুখে পুরে দিল। কি বললে? কিছু না, আমার বইয়েই গেছে খাওয়াতে আপনাকে। খেলে খান, না খেলে না খান, আমার কি। ওদের এমন কথায় অজানা খুশিতে বাকবাকুম করছে। প্রিয়ন্তী পুরোটা খাবার খাইয়ে সাথে নিজেও খেলো। পুরো সময় আলিফ প্রচুর দুষ্টমি করেছে, যদিও বারবার প্রিয়ন্তীর আঙুল কামড়ে ধরেছে। আর প্রিয়ন্তী অপেক্ষা রয়েছে কখন শেষ হবে খাওয়া। আলিফ মোবাইল নোটে লিখে দেখালো, এত অল্প জ্বালায় সইতে পারছো না? প্রিয়ন্তী মুখ ভেঙচি দিয়ে খাবারের ট্রে পাশে রেখে দেয়। আজ আমার সাথে বেডে শুতে হবে না বলেই প্রিয়ন্তীকে কোলে তুলে নেয়। আমি কাউচে শুব, আপনি ঘুমের ঘরে আমার গায়ে হাত রেখেছেন বারবার। আলিফ ওকে বেডে শুয়ে দিয়ে ওর দিকে ঝুঁকে চেঁচিয়ে বলে, যাও তো এখান থেকে, অসহ্য। প্রিয়ন্তী একটানে ওকে নিজের উপর ফেলে বলে, দূর হয়ে যান আপনি, পচা লোক একটা। আলিফ প্রিয়ন্তীর কপালে ঠোঁট ছুঁয়ে লাইট অফ করতে চায়। চুপচাপ ঘুমাতে দাও, নইলে ঘর থেকে বের করে দেব। লাইট অফ করে প্রিয়ন্তীকে বুকের মধ্যে পুরে নিয়ে চোখ বন্ধ করে থাকে। অনেকদিন পর আজ দুজন শান্তিতে ঘুমের দেশে পাড়ি দিবে। দুজনের পেটের ভিতর অঢেল কথারা গুড়গুড় করছে। তবে ওই যে হাজার কথার পাহাড় জমলেও কথা বলা বারণ। সকালে ঘুম থেকে উঠে প্রিয়ন্তী আলিফকে সুড়সুড়ি দিতে লাগলো, কারণ ওর উঠতে হবে। কিন্তু আলিফ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, এক চোল নড়াও সম্ভব না। আলিফ ঘুম কণ্ঠে বলে উঠল, ও ঘুমোতে দাও তো। এই কথা বলার সাথে সাথেই প্রিয়ন্তী আলিফের মুখ চেপে ধরল। আলিফ সাথে সাথে তাকিয়ে ডেপডাপ করে তাকিয়ে রইল। কি বলে ফেললাম? অজানা লোকটির এক ভ্রু উছিয়ে ভাবতে লাগলো, ওরা কি তাহলে মিলে গেল? এরপর একটু জোরেই চেঁচিয়ে বলল, শয়তান লোক ঘুমিয়ে আবল তাবল বকছে। বেঁচে গেল তোর বাবা আজকে। যা ভেবেছিলাম সেটা করলে আজ। তোর আর তোর বাবার কপালে শনি ছিল। প্রিয়ন্তী নিঃশব্দে আলিফের কপালে ভালোবাসা মাখা উষ্ণ ছোঁয়া দিল। তারপর ইশারায় বোঝালো উঠতে হবে। আলিফ ছেড়ে দিল। প্রিয়ন্তী ফ্রেশ হয়ে আলিফের মায়ের কাছে গেল। তিনি চা বানাচ্ছিলেন আর মেয়েদের রান্নার আইটেম বলছিলেন। গুড মর্নিং মা।
ও মাই গুডনেস, ইটস জাস্ট 7 AM। তুমি এত সকালে উঠেছো কিভাবে? সকালেই উঠি আমি, অভ্যাস। না মানে জানো, আমি তো বিয়ের পর প্রথম দিকে 12টার আগে উঠতামই না, মানে তিনি উঠতে দিতেন না। এটা বলে মনমরা হয়ে গেল তিনি। ওয়াও মা, আপনারা তো বেশ রোমান্টিক ছিলেন। তবে এখন ওসব রূপকথার মতো বাদ দাও। কি খাবে বলে দাও মেয়েদের। মা, আলিফের জন্য মটন বিরিয়ানি বানাবো। এখন কেন? দুপুরে করো। আজকে অফিসে যেতে হবে আর ভার্সিটিতেও নিয়ে যাব, তো তাই। ঠিক আছে, তুমি কিছু মনে না করলে আমি তোমার সাথে থাকবো। কিছু মনে করব কেন মা? আপনি থাকুন না, আমার ভালো লাগবে। আলিফের সব পছন্দ অপছন্দ জানো তুমি? না তো মা। ঠিক আছে, আমি সব বলে দেব। তবে এখন মাটন বিরিয়ানির সাথে আলু বোখারার চাটনি আর বিফ জালি কাবাবটা করতে পারো, দেখবা খুশিতে লাপাচ্ছে। মা, আমি ওকে সারপ্রাইজ দিব ভার্সিটিতে। এখন এর নাস্তাটা মেড বানিয়ে নি। ঠিক আছে। মনে মনে খুব খুশি হলেন, তার ছেলেকে কেউ এত ভালোবাসে ভাবতেই মন আনন্দে ভরে ওঠে। আলিফের মা প্রিয়ন্তীকে কাবাব বানিয়ে দিল আর চাটনি বিরিয়ানি প্রিয়ন্তী বানালো। 10টার দিকে নাস্তার টেবিলে। মা, আজ কি বাসায় মাটন বিরিয়ানি হয়েছে? না তো, কেন? ঘ্রাণ পেলাম মনে হলো। প্রিয়ন্তী মিটিমিটি হাসছে আড়ালে। প্রিয়ন্তী আগে বের হয়ে যাচ্ছিল, ব্রাউনি এসে সামনে দাঁড়ালো গেটের। তুমি একা কোথায় যাচ্ছ? সকালে বললাম যে অফিসে যাব, বাসায় কিছু ফাইল আছে, ওটা নিয়ে তারপর অফিস যাব। আমি ড্রপ করে দিব, ওয়েট। আলিফ এটা বলতেই পাজি ব্রাউনি সরে দাঁড়ায়। প্রিয়ন্তী ওকে কোলে নিয়ে বলে, দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছ তুমি। ও এমনিতেই দুষ্ট। এই পাজি, এদিকে আয়, তোর মা বাবা এখন চলে যাবে। ব্রাউনি চলে গেল দাদুর কাছে। আলিফ প্রিয়ন্তীকে ড্রপ করে দিয়ে চলে গেল ভার্সিটিতে। আজ প্রিয়ন্তীর ক্লাস নেই, তাও সারপ্রাইজ দিতে যাবে দুপুরে। বাসায় ঢুকে প্রিয়ন্তীর চোখ ছানা বড়া হয়ে গেল, কারণ রেশমা সোফার উপর বসে পা উঠিয়ে চা খাচ্ছে আর ওর মা পরোটা আর গরুর মাংস এনে দিল। খাও মা, আমার সোনা মেয়ে। ওই ডাইনির বাচ্চাটা আসার আগে শান্তি করে নে। আশেপাশে মরিয়ম নানু নেই কেন? বাহ, ভালোই পার্টি চলছে। প্রিয়ন্তীকে দেখে চাচি রেশমা দাঁড়িয়ে গেল। নানু কোথায়? ওরা মাথা নিচু করে আছে। তখনই গেস্ট রুম থেকে চেঁচানোর শব্দ এলো, দরজা খোল বলছি। প্রিয়ন্তী দৌড়ে গিয়ে দরজা খুললো। ওরা দুদিন ধরে আটকে রেখেছে তাকে, খাবারও দেয়নি। প্রিয়ন্তী গরম তরকারি বাটি রেশমার গায়ের উপর ছুঁড়ে মারল। রেশমা চেঁচিয়ে উঠল। তখন গরম পরোটার প্লেট ওর মুখে ঠাস ধরে বলল, নে জনমের খাওয়া খা। চাচি ধরতে আসলে প্রিয়ন্তী বলে ওঠে, ওর ওপর এক বাটি ঢেলেছি, তোর ওপর পুরা কড়াই ঢালবো। শয়তান মহিলা, সাহসটা কত বড়! নানু দাঁড়িয়ে আছো কেন? এটাকে চুলে ধরে দাও আগে কয়টা। মরিয়ম নানু সত্যি চট দিল কয়টা চাচিকে। চাচির আগে পারছে না, গিলে খায় চোখ দিয়ে। নানু এই দুটোকে চাকরি থেকেও খারাপ ভাবে রাখবে। জুঠা খাবার দেবে তোমার, আর প্রতিদিন এক বেলা খাবার দেবে। কাজ ঠিকঠাক না করলে এই এক বেলাও যেন না জোটে কপালে। প্রিয়ন্তী একটা লেডি গার্ড রেখে দিল নানুর সুরক্ষার জন্য। ছেলে গার্ড রাখতো, কিন্তু রেশমা যা চরিত্র, দুদিন পর গার্ড নিয়ে ফুটতে শুরু করে দেবে। দুপুরে আলিফ, রায়হান, নিনিতা সহ সবাই আড্ডা দিচ্ছে। প্রিয়ন্তী অবন্তীকে দিয়ে খাবার পাঠিয়ে দিল আর বলতে বলল, এটা অবন্তীর মা বানিয়েছে। আলিফ তো এগুলো দেখে খাওয়া শুরু করে দিল, ডানে বামে না তাকিয়ে। 1 চামচ মুখে নিতেই বুঝে গেল এটা প্রিয়ন্তীর রান্না। এবার আরো আয়েশ করে খেতে লাগলো। মনে মনে বলছে, বউ পেয়েছি মন মতো, মাশাআল্লাহ, আমার বউয়ের রান্না। প্রিয়ন্তীর একটু মন খারাপ হলো, কারণ আলিফ যে বুঝতে পেরেছে এটা কার রান্না সেটা প্রকাশ করেনি হাবভাবে। প্রিয়ন্তী আর দাঁড়ালো না, আবার নিজের বাসায় চলে গেল। বাসায় গিয়ে দেখে বেডের ওপর লাল গোলাপ আর একটা ছোট্ট চিরকুট, তাতে লেখা, থ্যাংক ইউ বউ, অনেক টেস্টি ছিল খাবার, এতগুলো কি সিরাতে দিব। প্রিয়ন্তী এটা পরে ব্লাশিং করতে লাগলো। মাথা উঠিয়ে দেখে আলিফ বারান্দার দরজায় দাঁড়িয়ে আছে, মুচকি হাসছে প্রিয়ন্তীর দিকে তাকিয়ে। প্রিয়ন্তী আলিফের সামনে গিয়ে নাক টেনে দেয়, তারপর ওয়াশরুমে চলে যায়। আলিফ, প্রিয়ন্তীকে নিয়ে ড্রয়িং রুমে চলে এসো, কুইক। ওরা নিচে নামতেই দেখে অন্তর একটা আদমরা লোক নিয়ে দাঁড়িয়ে আছে, আর অবন্তী, ওর মা, রায়হান, নিনিতা সবাই আছে। আলিফ প্রিয়ন্তীর পায়ের কাছে ছুঁড়ে মারে লোকটাকে। দেখো তো আলিফ, এই সেই লোক নাকি যে এতদিন ধরে তোমার সাথে গেম খেলছিল? আলিফ ভালো মতো তাকিয়ে দেখে হ্যাঁ সেই লোক। আলিফ ভয় পেয়ে বলে, বাবা কোথায়? হাসপাতালে। বাকি কথা বলার আগে আলিফ লোকটাকে তুলে মারতে থাকে।
কি করেছিস বাবার সাথে তুই? কিছু করেনি, তবে ঘুমের ওষুধ দিয়ে রেখেছে এতদিনের জন্য। এখন বল, কেন করেছিস এগুলো? আর তুই কে, কি চাস? আমি আলিফের চাচাতো ভাই, আপন চাচা না, দূর সম্পর্কে। দাদু এবার ভালো মতো তাকিয়ে দেখলো। আজমল, তুই তুই আজগরের ছেলে, সেই কালসাপটার ছেলে তুই? চুপ করুন, আমার বাবাকে নিয়ে কিছু বললে জানে মেরে দিব, বুড়ো শয়তান। আলিফ আজমলের বুকে লাথি দিয়ে ফেলে দেয়। জানে আমি তোকে মারবো, বল এগুলো কেন করেছিস? কিসের প্রতিশোধ নিচ্ছিলি তুই? ও কি বলবে, আমি বলছি। ওর বাবাকে আশ্রয় দিয়েছিলাম আমার বাড়িতে গরিব বলে। ওর বাবা আমার এক আত্মীয়র ছেলে ছিল, কিন্তু ওর বাবা এতটা লোভ ছিল যে আমার কোম্পানিতে জব দিবে বলে অনেক লোকের থেকে টাকা খেয়েছে, আমার বাসায় চুরি করেছে, তাই পুলিশে দিয়েছিলাম। তারপর আমার বাবার খোঁজ নিয়েছিলেন, সে আত্মহত্যা করে লজ্জায় জেলখানায়। মাপ চেয়েছিল, অনেক করেছিলেন মাপ। তুই জানিস তোর বাবার জন্য কত পরিবার নিঃস্ব হয়ে গেছে? আর তোদের জন্য আমি এতিম হয়েছি, কষ্ট করে বড় হয়েছি। আর তাই ভেবেছিলাম আলিফ প্রিয়ন্তীকে না পেয়ে মরে গেলে আমি ওর জায়গা নিব। আস্তে আস্তে তোদের বিশ্বাস অর্জন করে সব হাতিয়ে নিতি, তাই তো? চল এবার জেলখানায় বসে দিবস স্বপ্ন দেখিস। আলিফ অন্তরের খুব মন চাচ্ছিল আজমলকে ধরে আরো পেটাতে, কিন্তু সামনে পুলিশ থেকে কিচ্ছু করলো না। আজমলকে পুলিশ নিয়ে গেলে প্রিয়ন্তী দৌড়ে এসে অন্তরকে জড়িয়ে ধরে। তুমি এসব কিভাবে জানলে ভাইয়া? একটা ছেলে তোকে খুব কষ্ট দিচ্ছে শুনে আমি দেশে আসি। ভেবে এসেছিলাম আমার কলিজায় হাত দিয়েছে, ওকে জানে মেরে দিব। কিন্তু রেস্টুরেন্টে আলিফের ব্যবহার খটকা লাগে আমার। আর ওই দিন রাতেই আলিফ তোর রুমে যায়, তোর হাত ধরে খুব কাঁদে। আমি ডিটেকটিভ হায়ার করি, সব ইনফরমেশন নেই, তবে আজমলের কাছে যেতে পারছিলাম না, ওকে ট্রেস করা যাচ্ছিল না। আবার আলিফের সাথেও কথা বলতে পারছিলাম না, কারণ ওর আশেপাশের সব অ্যাক্টিভিটি আজমল দেখতো আর শুনতেও পারতো টেকনোলজির ব্যবহার করে। তুমি এত কিছু করেছো ভাইয়া? তুই আর অবন্তী আমার হৃদয়ের দুটি অংশ, তোদের কিছু হলে আমার হৃদয় থেমে যাবে, জানিস না? আমি চাইনি সবার মতো এসে বলতে কি হয়েছে। আমি চেয়েছি তোর কষ্ট পাবার কারণকে মূল থেকে উপরে ফেলে দিয়ে বলতে। প্রাণ ভরে হাসবি এখন থেকে, তোর গোমরা মুখ একদম ভালো লাগে না। ভাই বোনের এই ভালোবাসা দেখে সবাই মুগ্ধ। কৃতজ্ঞতা ভরা নজরে আলিফ তাকিয়ে আছে অন্তরের দিকে। রাত 1টা, আলিফ প্রিয়ন্তী বারান্দায় বসে আছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। দুজনের মনে কথার ফুলছড়ি, তবে কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। একটা বৃষ্টির গান শোনাবে? আলিফ রুম থেকে গিটার এনে সুর তুলল। হে সোনা ভাজি প্রেমের সাগরে মোহনা, কতটা দূর নেই জানা, প্রেম সে তো বাধা মানে না, মানে না। প্রেমের সাগর ভেজা চাদর তোমার মাঝে নাও আমাকে, নিবিড় করে বাজব ভালো, ভীষণ আদর দেব তোমাকে। আকাশের সীমানায় গধূলির সাজ তোমাকে বলে দিয়ে যায় ঠিকানা। ও ওই চোখে কি নেশা, কেমন ব্যাকুলতা, অসীম আকুলতা, এই তো ভালোবাসা। ওই চোখে কি নেশা, কেমন ব্যাকুলতা, এই তো ভালোবাসা। আলিফের কাঁধে মাথা রেখে প্রিয়ন্তী চোখ মুখ বুজে অনুভব করতে লাগলো। গানের লাইনগুলো ওর মনে অজানা অনুভূতির দোল দিয়ে যাচ্ছে, আরো সুখে ভাসছে। সব সমস্যার শুভ সমাপ্তি হলো আজ। এখন থেকে আর কোনো ঝামেলা নয়, আমার ভালোবাসায় বেঁধে রাখবো তোমায়,
আজীবন প্রিয়। আচ্ছা, তোমার কি একটু রাগ লাগছে না আমার উপর? একদমই না, যা করেছো তুমি বাধ্য ছিলে। আর জানো, এতে আমার ভালোবাসা তোমার প্রতি আরো দ্বিগুণ বেড়ে গেছে। তোমার পরিবার সবার আগে। I am really very lucky to have such an angel like you in my life. প্রিয়ন্তী বিনিময়ে আলিফ শুধু মায়াভরা হাসি হাসে। সকালে পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভাঙল আলিফের। প্রিয়ন্তী ওর হাতের উপর ঘুমিয়ে আছে, মুখটা চুল দিয়ে ঢেকে আছে। আলিফ ওর মুখের চুলগুলো সরিয়ে এক মনে তাকিয়ে রইল। এই মেয়েটা আমার, শুধুই আমার। না চাইতে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে, মাফ করে দিও প্লিজ। And get ready for the surprise, my sweetheart. আলিফ বেড থেকে নেমে রায়হানকে কল দিল। সকাল 8টায় বউ নিয়ে না ঘুমিয়ে আমাকে জ্বালাচ্ছিস কেন শালা? বউয়ের জন্যই কল দিলাম। 1 ঘন্টার মধ্যে মিট করো ক্যাফেতে। প্রিয়ন্তী ঘুম থেকে উঠে আলিফকে দেখতে না পেয়ে সারা বাড়ি খুঁজে, কিন্তু তার খবর নেই। কল দিয়েছে, তাও ধরছে না। মন খারাপ করে প্রিয়ন্তী বাইরে চলে গেল। সারাদিনেও আলিফের কোনো খোঁজ পেল না। লজ্জায় শাশুড়ি, দাদু, ভাইকেও জিজ্ঞেস করতে পারল না। আজ ভার্সিটিও বন্ধ। অফিসে ব্যস্ততায় সময় কাটলেও ভীষণ মনে পড়ছিল, বারবার মনে হচ্ছিল। আলিফ আমার সামনে কথাই বলে না। তোমাকে যখন না দেখি তখন আরো বেশি করে দেখি। একদম পাগলি বানিয়ে দিয়েছে আলিফ তোমার প্রেমে। সন্ধ্যায় প্রিয়ন্তী বাসায় ফিরে যখন ফ্রেশ হওয়ার জন্য কাভার্ডের কাছে গেল, তখন একটা চিরকুট পেল সামনে। রাত 8টায় গাড়ি পাঠাবো, চলে এসো। কোনো মানে হয় শয়তান ছেলে একটা। এদিকে চিন্তায় শেষ আমি। একবার সামনে আসো না, পিকটি দিব ধরে। পচা ছেলে একটা হয়েছে। প্রিয়ন্তীর ফোনে মেসেজ এলো। আমাকে বকা শেষ হলে এখন যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হও, সময় নেই। প্রিয়ন্তী অবাক হয়ে তাকিয়ে রইল মেসেজের দিকে। কিভাবে বুঝলো? প্রিয়ন্তী আলিফের প্রিয় রঙে নিজেকে সাজিয়ে রওনা হলো। বুকের মাঝে ডিপ ডিপ করছে, না জানে কি হবে আজ। আলিফের আর তর্স হয়েছে না। কখন আসবে আমার বউটা? অবশেষে অপেক্ষার প্রহরের সমাপ্তি হলো। প্রিয়ন্তী সামনে এসে দাঁড়ালো। মাই ডার্ক কুইন, মাই ডার্ক প্রিন্স। আলিফও কালো স্যুট প্যান্ট পরেছে। প্রিয়ন্তী তো এমনিতেই ওর উপর ক্রাশিত, আর আজ নতুন করে আরো মুগ্ধ হলো। এই ছেলেটা আমার, হ্যাঁ শুধুই আমার। আলিফ প্রিয়ন্তীর হাত ধরে নিয়ে গেল রেস্টুরেন্টে। ওরা ভেতরে ঢুকতেই অনেক গোলাপের পাপড়ি পড়ল ওদের উপর। আলিফ প্রিয়ন্তীর জন্য ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে। পুরো হল চমৎকার করে সাজানো, বিভিন্ন প্রকার সাদা লাল রঙের ফুলের ডেকোরেশন আর মোমের আলো। স্লো মিউজিক টিউন, পুরাই রোমান্টিক পরিবেশ। আর এর মাঝে বসে আছে আলিফ প্রিয়ন্তী। এত সুন্দর ডেকোরেশন আর পরিবেশ ওদের মন এত ভালো করে দিয়েছে যে একে অপরকে দেখে সময় পার করে দিচ্ছে। লেটস ডান্স। শিওর। এই ওরে নাচতে লাগলো একে অপরকে আঁকড়ে ধরে। প্রিয়ন্তী আলিফের কাঁধে এক হাতে আর অন্য হাতে আলিফের হাতে আর বুকে মাথা রেখে দুলতে থাকলো সুরের সাথে। প্রিয়, সারা জীবন এভাবে আমার বুকে থাকবে প্লিজ? তুমি রাখলে এখানেই থেকে যাব, যদি তুমি রাখো। আলিফ প্রিয়ন্তীকে অনেক শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। আমি তোমাকে ছাড়া মরেই যাব, আমাকে মাফ করো প্লিজ। দেখো, এখন এসব বলে মুডের সন্দেশ বানিও না। জাস্ট ফিল দিস মোমেন্ট। প্রিয়ন্তী আর কথা বলল না। এই ব্যাপারে এসব তো পরেও বলা যাবে। সময়টা আর নষ্ট না করলাম। আজ এই মুহূর্তটা শুধু আমাদের। পরদিন সকালে অন্তর ঘুমিয়ে আছে। মনে হচ্ছে ওর পাশে বসে কেউ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অন্তর চোখ মেলেই সামনে থাকা মানুষটির হাত ছাড়া মেরে সরিয়ে দিল। What are you doing here? Is this America to you? You can't come here. Why, honey? Because I am unmarried, so you can't come here. Okay, then marry me soon. Get out of my room right now, you stupid girl. অন্তর এক ধমনে নরিন কেঁপে ওঠে, তাড়াতাড়ি বের হয়ে যায়। তুমি আমার বন্ধুর বোন, আমার কাছে সেফ বলেই তোমাকে দিয়ে গেছে আমার কাছে। তাই চাইলেও এখন আমার ফিলিংসটা তোমাকে বুঝতে দেওয়া যাবে না। সকালে ব্রেকফাস্ট টেবিলে। আমি কিছুদিন আমার বাসায় থাকতে চাই। হুট করে এসে পড়ছি, আর আলিফ এরও পরীক্ষা সামনে। ঠিক আছে, যা ভালো হয় করো, তবে বেশি দিন থেকো না। আমিও কিছুদিনের জন্য আউট অফ বিডি যাচ্ছি। আমি আসার আগেই চলে এসো। ওকে মা। আলিফ মন খারাপ করে খাবার খেতে লাগলো। প্রিয়ন্তী বুঝতে পেরেছে তবুও যেতে তো হবেই না। হলে আলিফ পড়াশোনা করবে না, আর রেশমা এবং আমার সো কল্ড চাচিকে একটু টাইট দিতে হবে তো। প্রিয়ন্তী আলিফের থেকে বিদায় নিয়ে চলে গেল আর আলিফকে পড়তে বলে গেল। খুব দরকার ছাড়া বাইরে বের হলে
ঠ্যাং ভেঙে দিবে বলে ওয়ার্নিং দিল। প্রিয়ন্তী বাসায় গিয়েই রেশমাকে এক গাদা কাপড় ধুতে দিল, আর চাচিকে দিয়ে শোকেজে রাখা সব থালাবাটি ধুতে দিল। একটা কিছু ভাঙলে তার উপর দিয়ে রেশমাকে হাঁটানো হবে বলে দিয়ে ওদের খাটাতে লাগলো। রেশমা এক বালতি কাপড় দিয়ে নেড়ে দিল ছাদে। প্রিয়ন্তী সব কাপড় ইচ্ছা করে মাটিতে ফেলে দিয়ে রেশমাকে ডাকলো। এগুলো ফেলেছিস কেন? তুই ফেলেছিস এগুলো? তেড়ে এলো মারতে প্রিয়ন্তীকে। প্রিয়ন্তী রেশমার হাত ধরে মুচড়ে দিয়ে বলল, আর কোনোদিন এরকম তো দূরের কথা, আমার চোখে চোখ রেখে কথা বলে চোখ গেলে দিব একদম। যা, এগুলো ধুয়ে আবার নেড়ে দে। পারবো না আমি। তুই কি করবি? মরিয়ম নানু। মরিয়ম নানু একটা বাথরুম পরিষ্কার করার ব্রাশ নিয়ে এলো। প্রিয়ন্তী দুষ্ট হাসি দিয়ে বলল, এটা দিয়ে তোকে ব্রাশ করাবো। রেশমা তাড়াতাড়ি করে কাপড় উঠিয়ে ধুতে গেল। এদিকে নানু আর প্রিয়ন্তী ঘেঁষে গড়াগড়ি খাচ্ছে। চাচির শোকেজের থালাবাটি সব ধোয়া হলে ঘর মুছতে দেয়। সব কাজ সেরে সন্ধ্যার দিকে চাচি মাত্রই বসেছে জিরাতে, আর প্রিয়ন্তী একটা লম্বা লিস্ট দেয় রান্না করার জন্য। এগুলো ডিনার রেডি করবি, আর কত আরামে খাবি মা বেটি। এবার শরীরটাও খাটা একটু। ওরা বাধ্য হয়ে কিচেনে যায়। সারাদিনের কথা অবন্তীকে বলতে বলতে হাসিতে লুটিয়ে পড়ছে দুজনই। আমি ঘুমাবো, কাল কথা হবে। না, চলে আসিস বাসায়। ওকে। প্রিয়ন্তীর লাইট বন্ধ করে শুয়ে পড়লো, আর অমনি আলিফ এসে ওর ওপর ধপাস করে শুয়ে পড়লো। তুমি? কেউ যেন আমার সাথে কথা না বলে, আমি একটু ঘুমোতে এসেছি, সকাল হলেই চলে যাব। প্রিয়ন্তী আলিফকে ভালো মতো ধরে বলল, ঠিক আছে, ঘুম করো, শুভরাত্রি। আলিফ রাগে প্রিয়ন্তীর ঠোঁটের সাথে নিজেরটা চেপে ধরে রাখলো, একটু ছেড়ে দিয়ে বলল, সারাদিন অনেক জ্বালিয়েছ, এখন সব পুষিয়ে নেব। আবারও প্রিয়ন্তীর ঠোঁটের মাঝে নিজেরটা পুড়ে দিয়ে টর্চার শুরু করলো। অবন্তীকে রায়হান কল দিচ্ছে। এত রাতে? এখন তো সব ঝামেলা শেষ, তাই একটা কথা বলতে কল দিলাম। বলুন। আমিও তো ঢং করতে পারবো না, সোজাসুজি বলছি, আমি তোমাকে টাটকা পচা। রায়হানের বলা। আমি তোমাকে। শুনে অবন্তীর হার্টবিট দ্রুত হয়ে গিয়েছিল, কিন্তু এরপর কি বলল? কি বললেন? হ্যাঁ, টাটকা পচা কি? আমি তোমাকে টাটকা মানে ভালো, আর পচা মানে বাসি, মানে আমি তোমাকে ভালোবাসি বলেই অবন্তী চুপ মেরে গেল। রায়হান দাঁত কপাটি বের করে বলল, আই লাভ ইউ টু বেব। কি? হ্যাঁ, অসভ্য পোলা আমারে দিয়ে কিভাবে বলিয়ে নিল। এখন কি করতে চাচ্ছিস? জানি না। আচ্ছা, এখন অনেক রাত, ঘুমিয়ে পড়, কাল কথা হবে। আলিফ ঘুম ঘুম চোখে একটু তাকালো। কে প্রিয়? অবন্তী। এত রাতে? সব ঠিক আছে তো? রায়হান ভাইয়া প্রপোজ করেছে ওকে, তাও প্রপোজ না, ঠিক কৌশলে অবন্তীর মুখে থেকে ভালোবাসি বলিয়েছে। আলিফ টান দিয়ে প্রিয়ন্তীকে বুকের মধ্যে নিয়ে এলো। এখন ঘুমো, সকালে শুনবো। প্রিয়ন্তীরও ঘুম পেয়েছে বলে ঘুমিয়ে গেল। সকালে উঠে আলিফের জন্য নাস্তা বানাতে গেল প্রিয়ন্তী। সেই ফাঁকে রেশমা প্রিয়ন্তীর রুমে ঢুকে আলিফের দিকে বাজেভাবে তাকিয়ে রইল। এত সুন্দর বর কিভাবে পেলো এই পেতনি? তোমাকে তো আমার করেই ছাড়বো আলিফ বেব। উফ, কি সুন্দর লাগছে দেখতে। প্রিয়ন্তী আলিফের জন্য কফি নিয়ে রুমে এলো। রেশমাকে রুমে দেখে মেজাজটা খারাপ হয়ে গেল, কারণ এই মেয়ের চরিত্র সম্পর্কে খুব ভালোই জানে প্রিয়ন্তী। এখানে কেন? খুব দারুণ মাল চুটিয়েছিস তো, চোখ ফেরানো তাই। প্রিয়ন্তী কফিটা টেবিলে রেখে বলল, তাই না? গায়ের সব শক্তি দিয়ে রেশমার গালে চড় মারল। ইচ্ছা তো করছে তোর যেই চোখ দিয়ে আমার বরকে দেখেছিস সেটা উপড়ে নিতে। প্রিয়ন্তী রেশমাকে দরজার কাছে নিয়ে ঘাট ধরে বের করে দিল। আজ সারা দিন তুই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবি। গার্ডকে বলে দিল নজর রাখতে। কি খারাপ ভাবতেই গা গুলিয়ে আসে। আলিফকে ডেকে কফি দিল। এই ওঠো, কফি নিয়ে এসছি। আর একটু ঘুমাবো। একদম না, কফি খেয়ে নিচে এসো, নাস্তা করবে, তাড়াতাড়ি ওঠো। আলিফের কপালে ঠোঁটের উষ্ণ স্পর্শ দিয়ে প্রিয়ন্তী চলে গেল কিচেনে। পুরো রাত অন্তরে ঘুম হয়নি। নওরিনের ভাই নাফিসকে কল দিল অন্তর। কি রে, এত সকালে? সব ঠিক আছে তো? কিছুই ঠিক নেই, তুই বাসায় আয় তাড়াতাড়ি, এখনই বের হবি। নাফিস দ্রুত রেডি হয়ে বেরিয়ে পড়লো অন্তরের বাসায় যাওয়ার জন্য। আলিফ প্রিয়ন্তীকে মরিয়ম নানু নিজ হাতে বেড়ে খাওয়াচ্ছে। এটা তোর জামাই? ইনি কে? আমি ওর চাকরানি, আমার বাসার কাজের বুয়া। ও। চাচি মুখটা বাংলার পাঁচের মতো করে যাচ্ছিল। কোথায় যাচ্ছেন আপনি? রান্নাঘরের থালা বাটিগুলো পরিষ্কার করুন। কি রে বল, কি হয়েছে? তোর বোন এসব করেছে, এর মানে কি বল? তোকে মিথ্যা কথা বলবো না, নওরিন তোকে অনেক আগে থেকেই ভালোবাসতো, ও তোর জন্যই বাংলাদেশে এসেছে। তাহলে এসব এখন কেন বলছিস? আর সব কি তোদের নাটক? হ্যাঁ, কারণ নওরিন চেয়েছিল ও তোকে
আরো কাছ থেকে দেখবে, তারপর তোকে ভালোবাসার কথা বলবে। আর এই প্ল্যানটাই ওরই ছিল। তাছাড়া তোর বাসায় আমার বোনকে কিভাবে রাখতাম বল? তা এখন বল, তোর কি নরিনকে পছন্দ হয়নি? অন্তর চুপ করে রইল। অবন্তীর আম্মু প্রিয়ন্তীকে আজ বাসায় আসতে বলেছে, সাথে আলিফকেও এসেছে। অবন্তী, প্রিয়ন্তী, আলিফ, অন্তর, নাফিস, নওরিন, অন্তরের বাবা মা বসে আছে একসাথে। দেখ অন্তর, নওরিনকে আমাদের পছন্দ। এখন ওর ভাই ও সামনে আছে, তাই তুমি বলো ওকে বিয়ে করতে চাও কিনা? তুমি রাজি থাকলে বিয়েটা তাড়াতাড়ি করিয়ে দিব। আমার আবার আগামী সপ্তাহে চলে যেতে হবে। সবাই অপেক্ষায় আছে অন্তরের উত্তরে। অন্তর একবার নওরিনের দিক তাকালো, তারপর বলল, হ্যাঁ আমি রাজি, তোমরা আয়োজন করো বিয়ের। নওরিন লজ্জা পেয়ে রুমে চলে গেল। সবাই খুব খুশি। ভার্সিটিতে নিন্তা, রায়হান, অবন্তী, প্রিয়ন্তী, আলিফ বসে আছে। অবন্তী রায়হানের দিকে লজ্জায় তাকাচ্ছে না। অন্তর ভাইয়ার বিয়েতে তোমরা কিন্তু আসবে। আসবে, কিন্তু তোমরা? রায়হান নিনিতার দিকে তাকালো। আলিফও। ওয়াও, তবে আমার সাথে আরো একজন আসবে। কে আসবে? বিয়ের দিনই দেখবি সারপ্রাইজ। ওকে, এখন রায়হান তোদের রিলেশন ট্রিটটা কবে দিবি? মানে? গতকাল সে প্রপোজ করেছে আমার শালিকে। তাহলে আমরা খোলা মাঠে বসে হাওয়া কেন খাচ্ছি? রেস্টুরেন্টে চল সব। দাঁড়া, সবগুলোকে আসতে বলছি এক্ষুনি। সবগুলো দল বেঁধে চলে গেল রেস্টুরেন্টে। আজ আলিফের বাবাকে রিলিজ দিল হাসপাতাল থেকে। এতদিন কারোর সাথে দেখা হয়নি। আজ একবারে রিলিজ পেয়ে বাসায় আসলো। বাসার সবাই অপেক্ষা করেছিল। আলিফ গিয়ে জড়িয়ে ধরে কেঁদেই দিল। বাবা, মিসড ইউ এন্ড আই এম সরি, আমি তোমাকে বাঁচাতে পারিনি। পাগল ছেলে, তুমি তো আমাকে বাঁচিয়ে রেখেছিলে এতদিন, বাঁচিয়ে আনতে পারোনি, তাতে কি? ভালো আছো? হ্যাঁ, তুমি এ সময় দেশে? কিছুদিন থাকবো। একবার তো ভালোবেসে বুকেও আসতে পারতে, এতই পর হয়ে গেলাম। মনে মনে বলল, একটিবার তোমার বুকে জড়িয়ে নিতে পারলে শান্তি পেতাম। মনে মনে বলল, আমার ছেলেটা একদিকে আসবে না। কেমন আছো বাবা? আমার কলিজার টুকরা এসে গেছে। আমার পুরো পরিবার সম্পূর্ণ। এখন অনেক ভালো আছি। ভাইজান। ডাক শুনে সবাই পেছনে ফিরল। দরজায় দাঁড়ানো মহিলাটাকে দেখে সবার মুখের হাসি উড়ে গেল। আলিফের ফুফু এসেছে, সাথে করে এনেছে তার ঠঙ্গি মেয়ে। আমার ভাইজান কেমন আছে? ভালো আছি, তুই কেমন আছিস? আলিফের ফুফু রিনা নেকা কান্না করতে শুরু করলো। আমার ভাইজানের জন্য ছুটতে এসে পড়লাম। আলিফের মায়ের দিকে তাকিয়ে কপাল কুচকে বলল, ও এ বাড়ি কি করে? এই মহিলার জন্য আমার ভাইয়ের শুধু বিপদই আসে। রিনা, এসে শুরু করেছিস? আমি বুঝি না, ডিভোর্সের পর কিভাবে বেহায়ার মতো মানুষ তার শ্বশুর বাড়ি আসে। ওদের ডিভোর্স হয়নি রিনা, এতদিন পর এসেছিস। আমরা কেমন আছি না আছি জেনে কি শুরু করলি? এই মহিলা তোমাদের আশেপাশে থাকলে তোমরা কেউ ভালো থাকবে না, জানি আমি। আলিফ কপাল কুচকে তাকালো ফুফুর দিকে। ও কিছু বলতে যাবে আর ওর মা ইশারায় চুপ করিয়ে দিল। আলিফের ফুফাতো বোন রাইমা এসে আলিফকে জড়িয়ে ধরল। হাই বেবি, কেমন আছো তুমি? আলিফ ওর থেকে নিজেকে ছাড়িয়ে বলল, ভালো ছিলাম, এখন আর নেই। তোকে বলেছি না গায়ে পড়বি না। তুমি তো। আলিফ চোখ গরম দিয়ে চলে গেল রুমে। যা রেস্ট নে তোরা। বৌমা, একটু আহমেদকে রুমে নিয়ে যাবে? হ্যাঁ বাবা, যাচ্ছি। ভাবো যত সব নির্লজ্জ মহিলা। আলিফের মা চোখের কোণের পানি মুছে সামনে এগোতে লাগলো। রুমে গিয়ে আলিফের বাবা মাপ চাইল। ভাত দাও তো, রেস্ট করো। প্রিয়ন্তী রাতে বাসায় ফিরল। অন্তরের বিয়ের ডেট ফিক্সড হলো। দুপক্ষ বসে ওর জন্য দেরি হলো আসতে। আলিফ ঘর অন্ধকার করে বারান্দায় বসে আছে। প্রিয়ন্তী দ্রুত পায়ে আলিফের কাছে গিয়ে পাশে বসলো। কি হয়েছে? এভাবে বসে আছো কেন? কিছু হয়েছে আলিফ? আলিফ প্রিয়ন্তীর কোলে মাথা রেখে ওর কোমর দুহাতে পেঁচিয়ে ধরে মুখ গুজে দিল। প্রিয়ন্তী অন্ধকারেও আলিফের মন খারাপ স্পষ্ট ছুঁতে পারছে। আলিফের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। রাগ করেছো কলিজা? বেশি দেরি করে ফেললাম আসতে? না, একটু থাকি এভাবে চুপ করে। প্রিয়ন্তী বুঝতে পেরেছে কোনো কারণে আলিফের মন খারাপ, কিন্তু এখন বলছে না। এর জন্য প্রিয়ন্তী আর জোর দিল না। আলিফের মুখটা নিজের দিকে ঘুরিয়ে ওর সারা মুখে আলতো আদর দিতে লাগলো নিজের ওষ্ঠদয় দিয়ে। এর একে অপরের ওষ্ঠদয়ের স্বাদ নিতে লাগলো দুজন আপন মনে। মন খারাপ কেন? ওরা আবার এসেছে আমার মাকে দূরে পাঠিয়ে দিতে, জানো?
মানে? মা বাবা একসাথে থাকে না কেন সেটা জিজ্ঞেস করলে সব সময় ওরা মিথ্যে কথা বলে, যে বাবা মাকে সময় দিত না। কিন্তু সত্যিটা আমি জানি, আমার ফুপির জন্যই ওরা আলাদা থাকে। একটা শয়তান মহিলা। বাবা মা এখন আর আলাদা হবে না, আই প্রমিস ইউ। এবার ওদের এক করেই ছাড়বো। আলিফ লাফ দিয়ে উঠে বসে প্রিয়ন্তীর হাত ধরে বলে, সত্যি বলছো? তুমি পারবে? আমি না, আমরা, তুমি, দাদু, ব্রাউনি সবাই মিলে এবার তোমার পচা ফুপিকে টাইট দিব আর বাবা মাকে এক করব। আলিফ প্রিয়ন্তীকে জড়িয়ে ধরে খুশিতে বলল, লাভ ইউ সো মাচ প্রিয়। আমিও অনেকগুলো আমার কিউট বটটা। আলিফের নাক টেনে দিল। পরদিন সকালে রাইমা আলিফের ঘর নক না করে ঢুকে পড়ে। প্রিয়ন্তী আলিফের বুকে ঘুমাচ্ছে। আলিফ প্রিয়ন্তীর বিয়ের কথাটা রাইমার আর ফুফু জানে না, তাই সারা বাড়ি মাথায় তুলে নিল। মা দেখে যাও, এক বাজারের মেয়ে এসেছে আমার আলিফের ঘরে, দুশ্চরিত্রা, আজ তোকে মেরেই ফেলবো। আলিফ প্রিয়ন্তী সবাই আসার আগে উঠে বসে। ঘুমের ঘরে কিছু মাথায় ঢুকছে না। রাইমা তেড়ে আসে প্রিয়ন্তীর দিকে। এক্ষুনি বের হবি এখান থেকে। হাত ধরতে গেলে আলিফ রাইমার হাত ধরে ফেলে। আমার রুম থেকে এক্ষুনি বের হবি, 1 সেকেন্ডের মধ্যে। কি? এই বাজারে মেয়ের জন্য আমার ফুলের টুকরা মেয়ের সাথে এমন করছিস তুই আলিফ? চুপ করুন, ও আমার বউ। আপনারা বের হন এখান থেকে। এখানে কি করছেন আপনারা? সেটা তোকে বলতে হবে। রামা গাল ফুলিয়ে বের হয়ে যায়। ফুপিও পিছু পিছু চলে যায় রাইমার। প্রিয়ন্তী সবটা দেখছে, মজাটা পরে বুঝাবে। সরি আম্মুটা, তুমি ঘুমাও। না, এখনই উঠতাম, অফিস যেতে হবে। ঠিক আছে, ফ্রেশ হয়ে নিচে এসো, তাড়াতাড়ি নাস্তা করতে। সরি আমি। প্রিয়ন্তী এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, মেয়েটা তোমাকে পছন্দ করে? হ্যাঁ, অসহ্য একটা। এটাকেও টাইট দিব, প্যারা নিও না। আলিফ হেসে দেয়। মা, এটা কি হয়ে গেল? আলিফ বিয়ে করে নিল, এখন কি হবে? আমাদের সব প্ল্যান ভেস্তে গেল। চিন্তা করিস কেন, বিয়ে তো আমার ভাইও করেছিল। বলেই শয়তানি হাসি দেয়। দ্য বেস্ট মা। এসেছি যখন ওদেরও তাহলে আলাদা করে তোকে আলিফের সাথে বিয়ে দিয়ে তারপরে যাব। প্ল্যান কি? ওই তো বিষ ঝাল কানে। প্রিয়ন্তীর মিটিং থাকায় তাড়াতাড়ি বের হয়। ফর্মাল লুকে বের হয়েছে। ব্লেজার, শার্ট প্যান্ট, ওয়াচ, হাই হিল, সানগ্লাস, কিরিং হাতে ঘোরাতে ঘোরাতে বের হচ্ছিল প্রিয়ন্তী। আম্মু খেয়ে যাবি না? মিটিং আছে মা, দুপুরে খাবো বাসায় এসে। ছি ছি ছি, এটা বাড়ির বউ, বেশভূষা দেখো, এটা নিখাত ডেটিং এ যাচ্ছে। কিসের মিটিং? এই বাড়ির ছেলেদের তো অভ্যাস আছে ফকিনি বিয়ে করার। আলিফের মাকেও বুঝালো। হ্যাঁ মা, করে হয়তো ছোট মোটো চাকরি, ভাব দেখো না, মনে হচ্ছে কোম্পানির মালিক। সবাই এসে পড়েছে এত সময়। এবারের মেয়েরা দেখি পুরাই খ্যাত। আর হ্যাঁ, আমি আমার নিজের কোম্পানিতেই যাচ্ছি, এখন সময় নেই ফালতু কথার। জমা থাকলো এসে উত্তর দিব। এত বড় সাহস আমার মায়ের, কথার পাল্টা জবাব দিস ফকিন্নির বাচ্চা। প্রিয়ন্তীর রাইমার হাত মুচড়ে ধরে। আর কখনো এই হাত যদি আমার দিকে আসে তাহলে হাত ভেঙে লুলা করে দিব, থার্ড ক্লাস পিপল। প্রিয়ন্তী আলিফের মাকে সবার সামনে জড়িয়ে ধরল। বাই মা। আলিফ পেছনে দাঁড়ানো ছিল, ওকে চোখ মেরে দিল। আলিফ আঙুলের ইশারায় ওয়েলডান বোঝালো। আলিফের বাবা বিড়বিড় করে বলছে, একদম ধানি লঙ্কা, মাশাআল্লাহ। দাদুও মহা খুশি বিয়াদবগুলোকে থামতে দেখে। নিজের বাড়িও অশান্তি, শ্বশুর বাড়িও শান্তি নেই, আজীবন লড়াই করেই যেতে হবে, আর ভাল লাগে না। ছাই দুপুরে তুই আসবি না? অন্তরের জন্য শপিং করতে হবে না? ভুলেই গেছি, এক্ষুনি আসছি, তোমরা চলে যাও মার্কেটে। হ্যাঁ, একা একা কি করব বুঝতে পারছি না। আন্টি, আমার শাশুড়ি আম্মুকে নিয়ে আসবো, তোমাদের দেখাও হবে, আবার পরিচয় হয়ে যাবে। তাহলে তো খুব ভালো হয় রে, নিয়ে আয় তাড়াতাড়ি। প্রিয়ন্তী আলিফের মাকে কল দিল। মা, তুমি এক্ষুনি রেডি হয়ে চলে এসো, অ্যাড্রেস সেন্ড করছি। কোথায় যাব? এসেই দেখো, আসো তাড়াতাড়ি। সবাই মিলে কেনাকাটা শুরু করলো। আলিফের মা আর অবন্তীর আম্মু একদম বান্ধবী হয়ে গেছে। প্রিয়ন্তী আলিফকে বলে দিয়েছে দুপুরে খাবার সময় দাদু ছিল না। কিরে ভাই, দেখেছিস তোর বউ আবার গিয়েছে? কার সাথে দেখেছিস? এই দুপুরে আমাদের বেড়ে খাওয়াবে, তা না করে চত্বর সব। এই মহিলা এমনই খারাপ। আবার আলিফও বউ জুটিয়েছিস কেমন? ও কিসের এত মিটিং করে? দেখ তোর মায়ের মতো
এটাও 12 ভাতারি। আলিফ টেবিল থেকে একটা গ্লাস নিয়ে মাটিতে হাসার দিল। আমার মা বউকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না। 12 ভাতারিকে আর কি বলবো, নতুন বিয়ে হয়েছে, বরের সাথে থাকবে তা নয়, কোন হোটেলে আছে দেখ যে। মা আর প্রিয়ন্তী শপিং এ গেছে। কি সুন্দর বাহানা। আলিফ ভিডিও কল করে প্রিয়ন্তীকে। হাই ডিয়ার, দেখো মা কত খুশি শপিং এ এসে। কোথায় আছো? আমি আসছি। প্রিয়ন্তী অ্যাড্রেস দিল। আমিও যাব, চল। ফুফু মুখটাকে কালো করে বসে রইল। কেনাকাটা প্রায় শেষ, সবাই শপিং করেছে। তুমি কিছু নিলে না? পছন্দ হলো না কিছু? আলিফের বাবা নিজে পছন্দ করে একটা মেরুন শাড়ি দিল হাতে। এটা অনেক সুন্দর লাগবে তোমাকে। আলিফের মায়ের খুশি যেন ধরে না। প্রিয়ন্তী আলিফকে গুতা দিয়ে ইশারা করলো মা বাবাকে দেখতে। আলিফ ওদের একসাথে দেখে তাকিয়ে রইল একদৃষ্টিতে। আজ কত বছর পর মায়ের মুখে হাসি দেখছে বাবার সাথে। প্রিয়ন্তী আলিফের হাত ধরে দেখতে লাগলো ওদের। শপিং শেষ। দোস্ত, রায়হানের সাথে বাইরে যাব, আমাকে ম্যানেজ কর না। ওয়েট, দেখছি। আন্টি অবন্তীকে নিয়ে যাই। আচ্ছা যা, তাড়াতাড়ি চলে আসিস, তোর ভাইয়া বাসায় এসে খুঁজবে কিন্তু। আচ্ছা আম্মু। প্রিয়ন্তীরা বাসায় ঢুকতেই ফুফির মরা কান্না শুনতে পেল। দাদুর কাছে বসে মিথ্যা নালিশ করছে। এখানে আমার সাথে সবাই খারাপ ব্যবহার করেছে, বেয়াদব মেয়ে। সকালে আমার কলেজের টুকরা মেয়েটাকে শুধু শুধু মেরেছে বাবা। আমি এখানে আর থাকবো না, আজই চলে যাব। এমন করছিস কেন? ঘরে যা। না না ভাই, তুমি কিছুই বলবে না? ঠিক আছে, আমরা চলে যাব। তা কোন সময় যাবে? এখনই বের হবে নাকি? ড্রাইভারকে গাড়ি বের করতে বলবো? এই রে, চাল উল্টো হয়ে গেল কেন? এখান থেকে গেলে প্ল্যানের কি হবে? না না, যাওয়া যাবে না। কি বললি? আমার বাপের বাড়ি থেকে আমাকেই যেতে বলছিস? আমি যাব না কোথাও। আজ আমার মা থাকলে ঠিকই বিচার করতো। ঘরে চল রাইমা। প্রিয়ন্তী হাসিতে গড়াগড়ি খাচ্ছে। আচ্ছা দাদু, তুমি আর বাবা এত সুইট, কিন্তু তোমার মেয়েটা এমন কেন? এটা সত্যি তোমার মেয়ে তো? এই রে, বেশি বলে ফেললাম? সেটা তো আমিও ভাবি দিদি ভাই, মনে হয় হাসপাতালে বদলি হয়ে গেছে কারো বাচ্চার সাথে। বলেই সবাই মিলে হাসতে লাগলো। রাত 11টা, অবন্তী মাত্র বাসায় এলো। অন্তরার মা ড্রয়িং রুমে বসে আছে, মুখ গম্ভীর। কি হয়েছে আম্মু? অবন্তীর কলিজার পানি শুকিয়ে যাচ্ছে ভয়ে। এত রাতে বাইরে থাকা পছন্দ করি না আমি, জানিস না তুই? এত সময় অবন্তীর সাথে তো ছিলি না, কোথায় ছিলি? বন্ধুদের সাথে ছিলাম। সরি ভাইয়া, আর হবে না। ঘরে যা, ফ্রেশ হয়ে আয়, ডিনার করব। অবন্তী এরকম দৌড়ে ভাগলো। রায়হানের বাচ্চা চার কোনা ইচ্ছা তোর জন্য ভাইয়া রেগে গেছে। বারবার বললাম এত দূরে যাব না, ভাইয়া বাসায় শুনলই না আমার কথা। তোকে আমি চালাপ করে চচ্চড়ি খাওয়াবো, বদ ছেলে। আরো হাজার গালি দিতে দিতে রুমে গেল অবন্তী। রুমে প্রিয়। ও প্রিয়। বলো। প্রিয় শোনো না। বলবা তুমি? না মানে খিসি দাও, রেগে যাও কেন? আমি ছোট মানুষ। প্রিয়ন্তী হেসে দিল। তুমি ছোট মানুষ? দেখি কাছে আসো, ছোট বেবি আদর করে দিচ্ছি। আলিফ প্রিয়ন্তীকে দেওয়াল চেপে ধরে ঝুঁকে দাঁড়ায়। তারপর প্রিয়ন্তীর ঠোঁটের একদম কাছে মুখ নিয়ে বলে, দাও, এসেছি। প্রিয়ন্তী আস্তে আস্তে ওর ঠোঁটের দিকে আগায়। তারপর মাথায় দুষ্টু বুদ্ধি খেলে যায় হঠাৎ। আলিফের গলা জড়িয়ে ধরে আস্তে করে বলে, আদর লাগবে জান। আলিফ নেশাধরা কণ্ঠে বলে ওঠে। প্রিয়ন্তী আলিফ ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট পুড়ে দিয়ে জোরে জোরে কামড়ে ধরে। দিলে তো মেজাজটা গরম করে। পড়ালেখা করো না, কোনো আদর পাবে না। যাও পড়তে বসো। এই বউ আছো, বউয়ের মতোই থাকো, টিচার হতে এসো না। আমার ঘুম পেয়েছে, সরো তো, ঘুমাতে দাও। বেডে চলে গেল। আলিফ, আমার না লং ড্রাইভে যেতে ইচ্ছে করছে। আজকে তো জ্যোৎস্না রাত। আলিফ এক লাফে উঠে গাড়ির চাবি হাতে নিল। চলো। তোমার না ঘুম আসছে পড়াচোর? এমন করো কেন? এখন যদি তুমি পড়তে বসো তাহলে যত মিনিট পড়বে ততগুলো কিসে পাবে। আলিফ খেয়াল না করে বলল, তোমার কিচ্ছির খেতায় আগুন। পরক্ষণে বুঝতে পেরে বলল, কি বললা? সত্যি? ইয়েস, নাও চয়েস ইজ ইয়োরস। আরে কিসের চয়েস? তুমি আমাকে একটা স্ট্রং কফি করে দাও, আজ সব পড়ে ফেলবো। প্রিয়ন্তী খিলখিলিয়ে হেসে উঠে বলল, পাগল একটা, বলেই কিচেনে চলে যায়। পরদিন আলিফ প্রিয়ন্তী ভার্সিটিতে একসাথে গেল। রায়হান দৌড়ে এসেছে। চোখ মুখ কেমন লাগছে। কি রে, কি হয়েছে? অবন্তী গতকাল থেকে ফোন ধরছে না, জানি না কি হয়েছে। আমি কল দিচ্ছি। কোন শালা রে? হ্যাঁ, সকাল সকাল আমার ঘুমের 14 দুগুণে 35 বানাচ্ছে। না মানে থুকু 28 হবে।
হ্যালো, মহারানী নাক ডেকে ঘুমোচ্ছে, তাড়াতাড়ি বাড়িতে আয়, 15 মিনিটের ভেতর আসবে। 15 মিনিট তো আমি নিজেকে আয়নায় দেখেই কাটাই, আর ভাবি কত কিউট আমি। পারুম নাইতে। ওকে বাই সুখিনা। তুই 15 মিনিটের মধ্যে না এলে, তুই যে এবার পরীক্ষায় টেনে টুনে পাস করে বাসায় আমার নম্বর দেখিয়ে অনেকগুলো গিফট নিয়েছিস আন্টি ভাইয়ার থেকে, সেটা বলে দিব। বল তাতে কি, যা পাওয়ার তা তো পেয়ে গিয়েছে। আইফোন 11 প্রো যে আঙ্কেলের থেকে ধান্দা করবি এবার, সেটার কি হবে? দোস্ত আমার খারাপ বই না, তুই 15 মিনিট অপেক্ষা কর, আমি 30 মিনিটের ভেতর আসছি। এর আগে আসতে বললে এবার কাইন্দা দিমু। বাই বেব, সি ইউ ফটাফট। পাগলগুলা আমার কপালেই জোটে। কি কথা হলো? ও আসবে এখানে, কিন্তু তুমি পরে সামনে আসবে, আড়ালে দাঁড়িয়ে শুনবে আমাদের কথা, ঠিক আছে? চল নাস্তা করবি এখন। ও এসে পড়বে তো। ও বলেছে তো 30 মিনিটে আসবে, কিন্তু আমি শিওর ও 1 ঘন্টা 1 সেকেন্ড আগেও আসবে না, বরঞ্চ আরো দেরি হবে। এখন চল তো। ওরা ভার্সিটি ক্যান্টিনে গিয়ে বসে। অবন্তী ঠিকই 1 ঘন্টা 10 মিনিট পর এলো। তুই কলেজের পেছনে বকুল তলায় আয়, আমি অপেক্ষা করছি। হাই বেবি, বেশি দেরি করে ফেললাম? না, এখন বলতো কি হয়েছে রায়হানের সাথে? নাম নিবি না ওই বলদের। আমি বারবার বললাম তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, এখন ভাইয়া আছে, কিন্তু না, ও আমাকে রাত 11টায় বাসায় পৌঁছে দিল। জানিস ভাইয়া আমার উপর রেগে গেছে। আচ্ছা, ভুল করে ফেলেছে, এখন রাগ করে থাকলে তোরই লস। কেন? রায়হান ভাইয়া বলেছে তুই রাগ না করলে তোকে সুপার শপে নিয়ে এক ট্রলি চকলেট গিফট করবে। কি? সিরিয়াসলি? এখন বল, রাগ করে থাকবি? আরে কিসের রাগ? আমি কি রাগ করে থাকতে পারি নাকি ওর উপর? আমি জানি ও এখানে আছে। কিভাবে? আই ক্যান ফিল হিম। হে হে, কিডি, ওই দেখ পা দেখা যাচ্ছে। একটা কাজও পারে না, ধুরু। অবন্তী চিল্লিয়ে বলল, কেউ কি আমাকে চকলেট কিনে দেবে নাকি আমি বাসায় যাবো গা? আমার বাসায় ক্যাডবেরি গুলো আমাকে ডাকছে। কি বলে জানো? হ্যাঁ বলে, অবন্তী তাড়াতাড়ি বাসায় এসে আমাদের খেয়ে নাও, আমরা তোমার পেটে যেতে চাই। শি ইজ টু ফানি আলিফ। একদম। এক্ষুনি নিয়ে যাব, চলো চলো। প্রিয়, তুমিও চলো। চলো। ওরা শপে গেল। ওরা ভেতরে গিয়ে ঘুরে ঘুরে দেখছে। নিনিতার মতো একটা মেয়েকে দেখলো, সাথে সুদর্শন একটা ছেলেও ছিল। ওটা নিনিতা আপু না? সবাই সেদিকে তাকালো। কই কে? আরে এখানেই ছিল, সাথে একটা ছেলেও ছিল। কেউ নেই, ভুল দেখেছিস মনে হয়। অবন্তী মনে মনে বলল, আমার চোখ ধোকা খেতে পারে না। রাতের বেলা। কিরে ভাই, ছেলের বউ শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় নাকি রান্না বান্নার স্বামী সংসারে কোনো খেয়ালই নেই দেখি? কি ফালতু মেয়ে ঘরে তুললি। আপনার মেয়ে পারে কোনো কাজ? আমার মেয়ে কাজ শিখবে কেন? ও তো রাজরানীর মতো থাকবে। নিজের মেয়ে রাজরানী হয়ে থাকবে আর পরের মেয়ে চাকরানী? নিজের মেয়েকেও কাজকর্ম শেখান, না হলে বিয়ের পর ওকেও শুনতে হবে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, সংসারে মন নেই, ফালতু অকর্মা। ফুফি রাগে কটমট করে বলল, আমার কথা আমাকেই ফেরাস, বেয়াদব মেয়ে। নানা ভাই তুমি হাসছো, কিছু বলবে না ওকে? হ্যাঁ বলবোই তো, সবার নাত বউ একরকম দম, আর আমার মেয়ে যেমন বুনো, তুমিও হয়েছো বাঘা তেঁতুল। ব্রাভো। আমি থাকবোই না এখানে, এ বাড়ি আর আমার নেই। আচ্ছা যান, সাবধানে যাবেন, আপনার কিছু হয়ে গেলে আবার একজন কুটনি বেটি কমে যাবে। দেখলে বাবা আমাকে বের করে দিচ্ছে, মনে হয় এক্ষুনি ঘর ধরে বের করে দিবে। ও হ্যালো, আমি আর আপনার ঘাড় ধরবো? একবার নিজের দিকে তাকান। ফুফি চলে গেল রাগ দেখিয়ে রুমে। এর শোধ তো আমি নিবই। রাইমা শোন, বুঝেছিস? হ্যাঁ একদম। বিকেলে বৃষ্টি হচ্ছে প্রচুর। আমি ভিজবো বৃষ্টিতে। একদম না, জ্বর হবে। কিছু হবে না, চলো না যাই, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা তুমি যাও, আমি ভিজবো না। আলিফ ছাদের চিলে কোঠায় বসে রইল। প্রিয়ন্তী ভিজতে যেতেই বৃষ্টি একদম থেমে গেল। মন খারাপ করে ঠোঁট উল্টে তাকালো আলিফের দিকে। আলিফ অট্ট হাসিতে ফেটে পড়ল। তোমার জন্য শোনো, একদিন বৃষ্টি নেমেছিল আমার শহরে। আমি বৃষ্টিতে ভিজতে গেলাম, কিন্তু আমি ভেজার আগেই বৃষ্টি গেল যে থেমে। এত বড় অপমান আমি কি করে নিব মেনে? বাহ, আমি ভালোই গাইতে পারি বলো। প্রিয়ন্তী রেগে আলিফকে ধাওয়া করতে লাগলো। তখন পা পিছলে দুজনে ছাদে একে অপরের উপর পড়ে গেল।
রাগ ভুলে চোখে ভর করেছে একরাশ ভালোবাসা। একে অপরের দিকে তাকিয়ে আছে অপলকে। আবারও ঝুম বৃষ্টি নামা শুরু করলো। এখন এর উঠে যাওয়ার তাড়া নেই একজোড়া শালিক দুটির। এই বৃষ্টি যেন শুধু তাদের জন্যই। একে অপরের মাঝে হারিয়ে যাচ্ছে দুজন, যেন যুগ যুগ পার করে দিতে পারবে এভাবে। আলিফের চুলের পানি প্রিয়ন্তীর মুখের ওপর ফোটায় ফোটায় পড়ছে। এতে অন্যরকম শিহরণ কাজ করছে। মন চাইছে সময়টা এখানেই থমকে যাক, প্রিয় মানুষটির চোখে চোখ রেখে। অবন্তী ভিডিও কল দিল প্রিয়ন্তীকে। দোস্ত, তুই কি বিজি? না, তোমার মন খারাপ নাকি? কেন, ভাইয়া বকেছে? না, ওরা ভাইয়ার বিয়ে নিয়ে কথা বলছে। আমি 3 বার গিয়েছিলাম, আরো 4-5 বার যাব। আমাকে বিয়ে দেওয়ার কথা বললো না, বললে নাই। আমার আবার অত বিয়ে করা শখ নেই। ও তো মহারানীর বিয়ে করতে শখ জেগেছে। কেউ বিয়ে দেয় না আমাকে। আহারে, এত যে বিয়ে বিয়ে করছিস, বিয়ের পর করবিটা কি? সব সময় বরের জন্মদিনে সুন্দর সুন্দর গিফট কিনে বলবো এটা তোমার বউয়ের জন্য। জোশ আইডিয়া না বলো? হ্যাঁ, অনেক জোশ। এখন ঘুমাবোন, আমার মাথা খাইস না। গুড নাইট। প্রিয়ন্তী কল কেটে বলল, এটা সত্যি পাগলি। প্রিয়, আমি একটু বাইরে যাচ্ছি, তাড়াতাড়ি ফিরবো। তুমি শুয়ে পড়ো, ঠিক আছে? আচ্ছা। এটাই সুযোগ, আলিফ বাসায় নেই। প্রিয়ন্তী ওয়াশরুমে গেলে রাইমা ঘরে এসে পানির গ্লাসে ঘুমের ওষুধ মেলায়। আলিফকে কেড়ে নিয়েছিস তুই, তোকে ছাড়বো না আমি। প্রিয়ন্তী পানি খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। রাত 2টায় আলিফ বাসায় আসে। ঘর অন্ধকার। লাইট জ্বালিয়ে দেখে প্রিয়ন্তী একটা ছেলের সাথে ঘুমিয়ে আছে। ছেলেটির শরীরে জামা নেই, শুধু শর্টস পরা। আলিফের পায়ের তলা থেকে মাটি সরে গেছে মনে হচ্ছে। প্রিয়, তুমি। ছেলেটির পেটে প্রচন্ড জোরে লাথি মারে আলিফ। ব্যথা পেয়ে উঠে বসে। কি চরিত্রহীন মেয়ের বাবা, শ্বশুর বাড়িতে ফষ্টি নষ্টি করে বেড়ায়। আলিফ ফুফুকে চোখ গরম করে চুপ করতে বলে। আমার প্রিয়ন্তী ঘুমোচ্ছে, একদম চিল্লাবেন না। তারপর ছেলেটিকে লাথি মারতে মারতে ওদের রুমের বাইরে নিয়ে যায়। আরে আরে, ওকে মারছো কেন বেবি? মারবে তো তোমার বউকে। ওই মেয়ে না ডাকলে এই ছেলে আসতো নাকি? আলিফ চোখের মনে স্থির করে বলল, তাই? ওকে, যে রেগেছে তাহলে মারটা সেই খাবে। অবশ্যই, এটা তো বলদেও বোঝে। তুমি কি বলো ফুপি? পিটিয়ে চামড়া তুলে নে, আমরা কেউ কিচ্ছু বলবো না। আলিফ কোমর থেকে বেল্ট খুলে রুমের দিকে ফিরে, কিন্তু ফিরে এসেই রাইমাকে চড় মেরে মাটিতে ফেলে দেয়। তারপর হাতে থাকা বেল্ট দিয়ে গায়ের সব শক্তি লাগিয়ে ওকে এলোপাতাড়ি মারতে থাকে। আরে আরে, আমার মেয়েটা মরে যাবে, কি করছিস? এই ঘটনার পুনরাবৃত্তি করতে চাই না, তাই আমার বাবা যে ভুল করেছে সেটা আমি করব না। ফুফু ঘাবড়ে যায়, কপাল বেয়ে তরতর করে ঘাম ঝরছে। মানে কি বলছো তুমি দাদু ভাই? বাবা মা আলাদা হবার কারণ আর কেউ নয়, তোমার মেয়ে। দাদু, কি বলছিস এগুলা তুই? হ্যাঁ দাদু, আজ থেকে 10 বছর আগে যেদিন রাতে তুমি বাইরে গিয়েছিলে আর পরদিন এসে দেখলে মা নেই, সেদিন রাতেই বাবাও বাইরে চলে গিয়েছিল কিছু সময়ের জন্য, আর এসে ঠিক এই জিনিসটাই দেখেছিল। কিন্তু সেদিন বাবা মাকে বিশ্বাস করেনি বলেই আজ তারা আলাদা। আরিয়ান খান এগিয়ে গিয়ে তার মেয়ের গালে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিল। তুই এতটা খারাপ কি করে করলি? হ্যাঁ, আমি করেছি, কারণ আমি পছন্দ করতাম না এই মেয়েকে। কিন্তু কেন? কারণ তুই যেদিন এই বাড়ি পাড়া দিয়েছিস সেদিন আমার কপাল থেকে সব সুখ চলে গেছে। তোর জন্য আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে হয়, কারণ তুই নিজে ছেলে এনে দিয়েছিলি। তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষ পাইনি, এর জন্যই তোকেও থাকতে দেইনি তোর ভালোবাসার মানুষের কাছে। সবাই থ বনে গেছে। আজ প্রিয়ন্তীর সাথে কেন? কারণ রাইমা আলিফকে ভালোবাসে। আমি চাইনি আমার মেয়েটাও আমার মতো ভালোবাসা না পেয়ে তিলে তিলে মারা যাক। ফুফুর স্বামী পেছন থেকে বলল, তার মানে এর জন্যই আমার সংসারের প্রতি তোমার এত অনীহা ছিল? ফুফু বড় সড়ো ধাক্কা খায়। তুমি যেই মানুষের জন্য এতগুলো মানুষের জীবন নষ্ট করলে, সে ছিল একজন নারী পাচারকারী। তোমাকে ভুলিয়ে ভালিয়ে পাচার করে দিত। এর জন্যই ভাবি 1 সপ্তাহের মধ্যে তোমাকে বিয়ে দেয়। ভাবির উপর ভাইয়া আর তোমার বাবা মায়ের ভরসা ছিল বলেই বিনা বাক্যে তোমাকে বিয়ে দেয় আমার সাথে। আচ্ছা তুমিই বলো তো, তুমি কি একটু সুখ পাওনি আমার থেকে? ফুফু মাথা নিচু করে রইল। আর তুই রাইমা, আমার মেয়ে হয়ে এত বোকা কি করে হতে পারিস তুই? আলিফ তোকে ভালোবাসে না, এরপরও আলিফের সাথে জড়ালে আমার মতো তোর জীবনটাও নষ্ট হয়ে যাবে মা। ভালোবাসার হাহাকার জীবনকে ধ্বংস করে দেয় রে মা।
এখনো সময় আছে, চলে আয়। আমার এর চেয়ে বেশি কিছু আর বলার নেই। তিনি চলে যাচ্ছিলেন। দাঁড়াও বাপি, আমিও যাব তোমার সঙ্গে। আমাকে নিবে না তোমরা? আমার ঘরের দরজা তোমার জন্য সারা জীবনই খোলা, চাইলে আসতে পারো। ফুফু আর দাঁড়ালো না। দাঁড়াও, ভুলের শাস্তি তো পাবেই তোমরা। এ বাড়ির দরজা তোমাদের জন্য চিরতরে বন্ধ। বাবা, আমি তোমার মুখ দেখতে চাই না আর। চলো মা, মেয়ের থেকে আরো খারাপ কিছু ডিজার্ভ করো। আজ বাবা আমাকে যেভাবে বোঝালো, তুমি যদি বোঝাতে তাহলে এমন নিচু কাজ করতাম না কখনো। প্লিজ চলো, ওদের আর কষ্ট দিও না। ফুফুরা চলে গেল। আমি সে রাতে অনেক আকুতি করেছিলাম, একটা বার আমার কথা শোনোনি। আমার ছেলেটা না থাকলে তোমার মুখটাও আর দেখতাম না আমি। যে আমাকে বিশ্বাস করে না, তার সাথে কিসের সংসার? বিশ্বাসহীন সম্পর্ক ক্ষয়িঞ্চু কালো মেঘের মতো, যেটা সাময়িকভাবে জীবনে এলেও জীবনের সুখ নামক শুভ্র মেঘকে নিঃশেষ করে দেয়। আমি যখনই জানতে পারি তোমার কাছে ছুটে গিয়েছিলাম, তবুও তুমি ফেরোনি। কাছে রেখেই শাস্তি দিতে পারতে, যদিও বলছিল না। আমাকেও সে রাতে ওরকম নেশাদ্রব্য দিয়েছিল, কিন্তু তুমি নির্দয়ের মতো তখনই বের করে দিয়েছিলে। আমি কিভাবে বাসায় গিয়েছিলাম সেটা শুধু আমার আল্লাহ জানেন। মা, মাফ করে দাও না বাবাকে। যেটা 10 বছরেও সম্ভব হয়নি, সেটা আজও হবে না। আলিফ, বৌমায়ের কাছে যাও। শি নিডস ইউ। আলিফ কথা বাড়ালো না, দ্রুত চলে গেল রুমে। প্রিয়ন্তীকে বুকের মধ্যে পুরে নিল শক্ত করে। আই এম সরি পিউ, একটু সময় দূরে ছিলাম আর এরকমটা হলো। প্রিয়ন্তী ঘুমো ঘুমো কণ্ঠে বলল, এসেছো তুমি? আর যাবে না কিন্তু। প্রিয়ন্তী কিছু বলল না, আবারও তলিয়ে গেল ঘুমের অতলে। সকালে প্রিয়ন্তী চোখ মেলতেই মাথায় তীব্র ব্যথার অনুভব হলো। মৃদু চিৎকার করে উঠলো, দু হাতে মাথা চেপে। আলিফ উঠে অস্থির হয়ে উঠল। মা, বাবা, দাদু ওরা সবাই ছুটে এলো। মাথা ধরছে আম্মু, চিন্তা করিস না, আমি ওর জন্য লেবুর পানি দিচ্ছি। নেশাটা কেটে যাবে আস্তে আস্তে। আমার কি হয়েছে আলিফ? কিছু না, অনেক ঘুমিয়েছো তাই এরকম মনে হচ্ছে। প্রিয়ন্তীকে নিজের সাথে জড়িয়ে নিল। প্রিয়ন্তীও মেনে নিয়ে আলিফের বুকে লেপ্টে রইল। আজ অন্তর নওরিনের গায়ে হলুদ মেহেদি। নওরিন সবুজ হলুদ শাড়ি পরেছে আর অন্তর হালকা হলুদ পাঞ্জাবি পরেছে। ছেলেরা সব সবুজ পাঞ্জাবি আর মেয়েরা সব সবুজ শাড়ি। প্রচুর আনন্দের সাথে অনুষ্ঠান শেষ হলো। আর একটা রাত। অন্তর নওরিনের চোখে ঘুম নেই। প্রিয় মানুষকে কাছে পাবার তীব্র ব্যাকুলতা কুড়ে কুড়ে খাচ্ছে। আলিফ প্রিয়ন্তীর কোলে মাথা রেখে শুয়ে আছে। প্রিয়ন্তী এক হাত আলিফের হাতের আঙুলের ভাঁজে গেঁথে আছে, আর অন্য হাতে আলিফের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। প্রিয়, ভালোবাসি অনেক বেশি। আজ বিয়ে। বিয়ের থেকে সবাই বেশি এক্সাইটেড নিনিতাকে নিয়ে। অতঃপর সবার অপেক্ষার অবসান ঘটিয়ে নিনিতা হাজির হলো অতি সুদর্শন একটি ছেলেকে নিয়ে। এটা আবার কে? হেই নিনিতা। হ্যালো গাইস, মিট মাই বয়ফ্রেন্ড পিনম আহমেদ। সবাই একসাথে বলে ওঠে, হোয়াট? আমিও জানি না কিভাবে সম্ভব। আসলে দোষটা আমার, কারণ আমি ওকে বলেছিলাম বিয়ের কথাবার্তা চলার আগে কাউকে কিছু না বলতে, আর এখন আমি ওর হবু বর। ও আচ্ছা, নাইস সারপ্রাইজ। রায়হান আলিফ দুজনেই রেগে আছে, তবু এখন পরিবেশ নষ্ট করতে চাচ্ছে না বলে চুপ রইল। রায়হান অবন্তীকে ভালোভাবে অন্তর দেখতে লাগলো। ওদের হাবভাব সুবিধার নয়। বিয়েটা ঠিক মতো সম্পন্ন হয়ে গেল। বিদায়ের সময় নওরিন প্রচুর কাঁদল পরিবারকে জড়িয়ে। একটা মেয়ের সবচেয়ে কষ্টকর মুহূর্ত। বাসর ঘরে ঢোকার জন্য অন্তরের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিল প্রিয়ন্তী অবন্তী। পরদিন সকালে, কখন আসবে তুমি? 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। অবন্তী আয়নায় চেহারা দেখতে দেখতে বলল, এই তো গাড়িতে উঠলাম। রায়হান রেগে গেল। আমি তোমার বাসার সামনে, দয়া করে নিচে নামুন মহারানী। ধরা পড়ে গেলাম। শিট। অবন্তী নিচে নেমে রায়হানের সাথে চলে গেল। অন্তর ব্যালকনিতে দাঁড়িয়ে সবটা দেখল। হাতে থাকা কফির মগটা আশ্রয় ফেলে দিল মাটিতে। নওরিন ছুটে এলো। একটু একা থাকতে চাই, তুমি যাও। নওরিন চলে গেল। আলিফ, প্রিয়ন্তী, অবন্তী, রায়হান ঘুরতে গেল। ঘোরা শেষে অবন্তী নাচতে নাচতে বাসায় ঢুকলো রাতে। ওখানে দাঁড়াও। অন্তর প্রচন্ড রাগে কণ্ঠে বলল। অবন্তীর আত্মা কেঁপে উঠল ভয়। কোথায় ছিলে? ঘুরতে গিয়েছিলাম প্রিয়ন্তী জিজুর সাথে। একটা ছেলের সাথে তোকে খুব ঘুরতে দেখা যাচ্ছে, ছেলেটিকে? অবন্তী আমতা আমতা করতে লাগলো। সত্যি কথা বলবি, মিথ্যে বললে জিপ টেনে ছিঁড়ে ফেলবো। বয়ফ্রেন্ড।
অন্তর মুখটা আরো গম্ভীর করে বলল, কতদিন ধরে চলছে? বেশি দিন হয়নি ভাইয়া। তার রিলেশনে গেলে ট্রিট দিবি না? অবন্তী অবাক হয়ে তাকায় ভাইয়ের দিকে, দাঁত কপাটি বের করে হাসছে। মায়ের সাথে এখন শব্দ করে হেসে দিল। দেখো আম্মু, ওর মুখটা দেখো। অবন্তী হাত ছেড়ে বাঁচল। যাক, তাহলে প্যারানি আর। অবন্তী দৌড়ে ঘরে চলে গেল লজ্জা পেয়ে। আরে লাভ স্টোরি বলবি না? কই যাস? অবন্তী এক দৌড়ে ঘরে ঢুকে রায়হানকে ভিডিও কল দিল। জানো কি হয়েছে? কি করছো? এই তো, কিছু বলবে? আমাকে কি আর ক্ষমা করা যায় না? ক্ষমা করে দিয়েছি অনেক আগে, তবে তুমি আর আমার ভালোবাসা পাবার যোগ্য নও। এ নিয়ে আর কথা বাড়াবে না প্লিজ। আর হ্যাঁ, এখন বাবা অসুস্থ, সব ঝামেলা মিটেছে। আমি আবার চলে যাব ইটালি। প্লিজ থেকে যাও না। এইভাবে অনুরোধ করার অধিকার তোমার নেই। তা নেই, তবে তোমার ছেলের বিয়ের জন্য তো থাকতেই পারো। মানে? ভাবছিলাম ওদের বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলবো। মোটামুটি সোসাইটিতে জেনে গেছে আমার একমাত্র ছেলে, আর বৌমাও অত বড় ঘরের মেয়ে। ঠিক আছে, দেখো ওরা কি বলে, তারপর দেখা যাবে। পরদিন সকালে বিয়ের অনুষ্ঠানের ব্যাপারে সবার সামনে কথা বলে সবার সামনেই। দাদু তো মহা খুশি। আলিফ প্রিয়ন্তী ওদের এত খুশি দেখে আর আপত্তিও করেনি, রাজি হয়ে যায় অফিসে। মামুনি, আমাদের অফিসের জন্য 2 জন বুয়া দরকার ছিল, মানে ক্লিন করবে অফিস আর স্টাফদের জন্য রান্না করবে। আমি কি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দিব? প্রিয়ন্তী মুস্কি হেসে বলে, আমার লোক আছে, বিজ্ঞপ্তি দিতে হবে না, ওরা কাল থেকেই জয়েন করবে। প্রিয়ন্তী নিজের বাসায় গিয়ে চেঁচিয়ে রেশমাকে ডাকলো। রেশমা কই তুই? রেশমা দৌড়ে আসে, বলে, কি? তুই আর তোর মা রেডি হয়ে থাকিস, কাল তোদের এক জায়গায় নিয়ে যাব। রেশমা মনে মনে বলল, একবার বের হই, তারপর দেখিস কি করি তোর সাথে। আলিফের আম্মু অবন্তীর আম্মুকে কল করে জানালো আগামী সপ্তাহে তারা শুভ কাজ সারতে চান। রায়হান চালাকি করে ওর পরিবারকে জানিয়ে দেয় অবন্তীর কথা। তারাও অবন্তীকে দেখতে আসে সন্ধ্যায়। অবন্তীকে অনেক পছন্দ করে ওরা, তাই প্রিয়ন্তী, আলিফ, অবন্তী, রায়হানের বিয়ে একসাথেই হবে বলে ঠিক করা হয়। এমনিতেই অবন্তীর ইচ্ছা ছিল একদিনে 2 বেস্টি বিয়ে করবে। অবন্তী রায়হানের প্রহর যেন কাটে না, গুনে গুনে 7 দিন। পরদিন সকালে রেশমার চাচি অনেক সুন্দর করে সেজেগুজে বের হয় প্রিয়ন্তীর সাথে। প্রিয়ন্তী অফিসে নিয়ে বলে এরা নতুন 2 জন বুয়া অফিসের। ওরা তো তোমার যা আমার বাড়িতে কাজ করে, কিন্তু তাতে ওদের হয় না, তাই নিয়ে এসেছি। রেশমা চেঁচিয়ে বলে ওঠে, এত বড় সাহস তোর! তুই আমাদের। প্রিয়ন্তী ইশারা দিয়ে ম্যানেজারকে বাইরে যেতে বলে। আমার কাছে প্রমাণ আছে, তোর বাবা মা যে প্ল্যান করে আমাকে এতিম করেছে। চাচি ভয়ে ঢোক গেলে, এখানে কাজ করবি, কিছু টাকাও পাবি, আর কত ফ্রিতে আমার সম্পত্তি খাবি বল? এখন বল, কাজ করবি নাকি সপরিবারে জেল খাটবি? চাচি মুখটা কাচুমাচু করে বলে, আমাদের জেলে দিস না। প্রিয়ন্তী ম্যানেজারকে ডেকে ওদের কাজ বুঝিয়ে দিতে বলে। মনে মনে প্রিয়ন্তী বলে, ওদের জীবন আমি বিষিয়ে দিব। ওদের 4 জনের বিয়ের মার্কেট করতে গিয়েছি আজ। একই রকমের ড্রেস আর বাকি সব কিনেছি অবন্তী, প্রিয়ন্তী। রায়হান, আলিফ ও একই রকম পাঞ্জাবি শেরওয়ানি নিয়েছে। এই কয়দিন আলিফের বাবা মাকে এক করার জন্য অনেক চেষ্টা করেছে সবাই, হয়তো সফলের দিকে ওরা। আজ ওদের গায়ে হলুদ কমিউনিটি সেন্টারে, পরপর গায়ে হলুদ মেহেদি ফাংশন শেষ হলো। আজ অবন্তী, রায়হান, প্রিয়ন্তী, আলিফের বিয়ে। লাল টুকটুকে 2টা বউয়ের চাঁদের মতো 2টা বর একসাথে বসে আছে স্টেজে। সবাই প্রাণ ভরে দোয়া দিচ্ছে ওদের। বিদায়ের সময় অবন্তী প্রচুর কাঁদে, কিন্তু প্রিয়ন্তী এক ফোঁটাও কাঁদে না, বরং ও অনেক খুশি একটা নতুন পরিবারে যাচ্ছে বলে। পরদিন সকালেই প্রিয়ন্তী আলিফকে নিয়ে ওর বাবা মায়ের কবরের কাছে যায়। মন ভরে কথা বলে একা একা। তারা যেন চিন্তা না করে সেটাও বলে আসে। আলিফের চোখেও পানি, মেয়েটা বড্ড একা। যাদের বাবা মা নেই তারাই জানে দুনিয়া কত কঠিন। দাদু ভাই ওদের হানিমুন টিকিট গিফট করলো। রায়হান অবন্তীও সাথে যাবে। প্যারিসে যাওয়ার জন্য দারুণ এক্সাইটেড অবন্তী, প্রিয়ন্তী। প্রচুর ঘুরবে, অনেক আনন্দ করবে। প্যারিসে গিয়ে হলো তাই 2 দিন সারাদিন অবন্তী প্রিয়ন্তী ঘুরে আর রাতে ঘুমিয়ে পড়ে। দোস্ত, আমরা কি হানিমুনে এসেছি নাকি ঘুরতে? আমরা ওদের সাথে বেড়াতে এসেছি মনে হয়। আমাদের বুঝলো না, হানিমুন করতে এসে সারাদিন রোদে ঘুরি। জীবনটা বেদনার বন্ধু। অবন্তী প্রিয়ন্তী আজ ওদের বরকে চমকে দিবে, তাই ওরা বাইরে যাওয়ার সাথে সাথে রুম ডেকোরেট করা শুরু করে লোক দিয়ে। 2টা ঘর সম্পূর্ণ লাল গোলাপ আর ক্যান্ডেল দিয়ে সাজায়। তারপর ওদের মন মতো সেজে অপেক্ষা করতে থাকে যার যার রুমে।
আলিফ ঘরে ঢুকে গোলাপের ঘ্রাণ পায়। ভেতরে ঢুকে চমকে ওঠে একদম। এত রোমান্টিক পরিবেশ, লাল গোলাপের সাজানো বেডে প্রিয়ন্তী সাদা শাড়ি পরে বসে আছে। আলিফ চোখ ফেরাতে পারছে না। আলিফের নেশা ধরা চোখে প্রিয়ন্তীর দিকে এগিয়ে যায়। আর ইউ সারপ্রাইজড? তুমি যতটা আশা করেছিলে তার থেকেও বেশি। আমরা বউটা এত রোমান্টিক বুঝতেই পারিনি। প্রিয়ন্তী আলিফ গালে ছোট্ট করে একটা চুমু খায়। প্রিয়, I want you to lost in this romantic moment. May I? প্রিয়ন্তী কথা বলল না। লজ্জামাখা হাসি দিয়ে সম্মতি জানালো। আলিফের এক মুহূর্ত দেরি করলো না। ব্যস্ত হয়ে গেল ওদের স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কটাকে ভালোবাসাময় পূর্ণতা দিতে। এদিকে অবন্তী, ও তো শাড়ি পরতে পারে না, তো একটা অফ হোয়াইট লং শার্ট পরে বসে আছে আর ঘুমে টলছে। ওয়াও, থ্যাংক ইউ জামাই। ওকে বাই, আমি এখন ঘুমাবো। গুড নাইট। ওই তাহলে এগুলো কি? তোমার জন্যই তো, প্রিয়ন্তী বললো তোমার ভালো লাগবে। এখন ঘুমাই আমি। আর কিছু বলেনি? না তো। তুমি সত্যি বুঝো না? না তো, তুমি বুঝিয়ে দাও। রায়হান অবন্তীর দিকে এক পা দুপা করে এগিয়ে যায় মৃদু ভিলেনি হাসি দিয়ে। অনেক সময় পার করে ওরা ফিরে আসে দেশে। দেশে এসেই সবাই ব্যস্ত হয়ে পড়ে যার যার লাইফে। অনেকদিন পর আজ প্রিয়ন্তী আলিফ ঘুরতে বের হয়। সন্ধ্যার দিকে এক নদীর বাঁধানো ঘাটে বসে আছে প্রিয়ন্তী আলিফ পাশাপাশি। আজ আর আকাশে মেঘ নেই। চমৎকার গোধূলি দেখছে ওরা। প্রিয়ন্তী আলিফের হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল পুড়ে দিয়ে বলল, তুমি খুশি তো আমাকে পেয়ে? আমি তোমাকে পেয়ে পূর্ণ প্রিয়। প্রিয়ন্তী এখন অনেক খুশি। সত্য জীবনের দুঃখগুলো ক্ষয়িষ্ণু কালো মেঘের মতো বিলীন হয়ে গেছে। প্রিয়ন্তী এখন অনেক সুখী হবে সব মিলিয়ে। ও আলিফের মুখের দিকে তাকিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানায় আলিফ নামক সুখের অতলে তলিয়ে দেওয়ার জন্য। প্রিয়ন্তী আলিফের মুখের দিকে তাকিয়ে বলে, ভালোবাসি প্রিয়। আলিফ দুহাতে আগলে নেয় নিজের বুকে প্রিয়ন্তীকে। ভালোবাসি অনেক বেশি।